নিউ ইয়ারের রাত ঢাকার বুকে তখনও পুরোপুরি নামেনি, কিন্তু শহরের বাতাসে উৎসবের কম্পন হওয়ার আগেই জমে উঠেছে। ঠিক রাত ৯টায় আরজের কনসার্ট, আলো, শব্দ আর মানুষের উন্মাদনায় সব মিলে মিশে একাকার। আরজে কখন থেকে রেডি হয়ে লিভিং রুমে দাঁড়িয়ে, অপেক্ষা সানার। তার পরনে গভীর কালো রঙের লং কোট, কাঁধে কাস্টম কাট, ভেতরে কালো শার্ট, কলার খোলা, হাতের কবজিতে ভারী কালো ঘড়ি, চামড়ার বুটে ধাতব ফিনিশ। চোখে মুখে গম্ভীর্যতার চাপ। আরজে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, গত ১ ঘন্টা ধরে সে অপেক্ষারত। কিন্তু এই মেয়ে নামার কোন নাম নেই। সে উপরে যাবে এমন সময়ে নজরে আসে কালো শাড়িতে তার প্রেয়সীকে। এক মুহূর্তের জন্য আরজের দৃষ্টি থমকে যায়। সানাকে কালো শাড়িতে দেখে আরজে যেন চিৎকারের জন্য কথা ভুলে যায়। যে মানুষটি শব্দ দিয়ে ভিড়কে নিয়ন্ত্রণ করে, যার কণ্ঠে হাজার মানুষের শ্বাস থেমে থাকে, সেই মানুষটি এই মুহূর্তে নিজের ভেতরের ভাষা খুঁজে পায় না। তার চোখ ধীরে ধীরে সানার দিকে স্থির হয়, এমন এক দৃষ্টি যেখানে মুগ্ধতা আর আধিপত্য একসঙ্গে জড়িয়ে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। পরমুহূর্তে তার মনে হয়, সে এগিয়ে গিয়ে এই নারীকে আড়াল করে ফেলবে, সবার চোখের আড়ালে, কারণ এই সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার। তার ঠোঁট সামান্য নড়ে, নিচু স্বরে ফিসফিসাল। টু মাই আইজ, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অব গড। বাট ডোন্ট ওয়ারি, ইউর দিস বিউটি অব ইয়োর্স উইল বি সিন বাই নো ওয়ান অ্যাকসেপ্ট মি। সানা সিঁড়ি ভেঙ্গে ধীরে ধীরে নামে। তার পরনের শাড়িটি গভীর নিশ্ছিদ্র কালো, পাড়ে ছিল সূক্ষ্ম কালো রূপলি কাজ, আঁচলটি তার কাঁধ থেকে নেমে এসেছে অবহেলার ভঙ্গিতে, খোলা চুল কালোর উপর আরও গাঢ় হয়ে পিঠ বেয়ে নেমেছে, আর মুখে ছিল সেই নিরেট শান্ত ভাব। সানা তার সামনে এসে দাঁড়ালো। আমি রেডি, চলুন। কিন্তু সামনের মানবের রমণীর কথায় কোন ধ্যান নেই। তার দৃষ্টি রমণীর সব সৌন্দর্য ছাড়িয়ে এসে থামে তার হালকা লিপগ্লোস দেওয়া অধরে। আপনা আপনি তার হাত উঠল সেদিকে, আঙুলের ডগা গিয়ে থামল সানার ঠোঁটে, ঘোরের মধ্যেই সে ফিসফিস করে বলে উঠল, হোয়াই ইজ ইট গ্লোয়িং লাইক দ্যাট? ইভেন দ্য লুক অব ইট ফিলস ডেঞ্জারাসলি এন্টাইসিং। সানা কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকায়। রানভীর, আমা। রমণীর বাকি বাক্যটুকু তার কণ্ঠস্বরেই রয়ে গেল। তা বের হওয়ার আগেই আরজে আঁকড়ে ধরে রমণীর অধর জোড়া। সানা দুহাতে তাকে বাধা প্রদানের আগেই আরজে নিজের এক হাতে তার দুহাত বন্দি করে নেয়, অন্য হাত শাড়ির ফাঁক গলিয়ে চলে যায় উন্মুক্ত কোমরে। কিতকাল পরেই ছেড়ে দেয় রমণীকে, তার কপালে কপাল ঠেকিয়ে দুজনেই বড় বড় শ্বাস টেনে নেয়। আরজে নেশালো কণ্ঠে শুধালো, ওয়াইফি, হয় ১ মিনিটে গাড়িতে যাবে, না হয় আমার কনসার্টে যাওয়া হবে না। আরজে সানাকে ছাড়তেই মানবী কোনদিকে না তাকিয়ে চলে গেল পার্কিং লটের দিকে। পিছনে আরজে ঠোঁট কামড়ে হেসে তার দিকে তাকিয়ে। কনসার্টের জায়গাটা তখন আলোয় জ্বলে উঠেছে, খোলা আকাশের নিচে বিশাল মঞ্চ। স্টেজের চারপাশে আগুনের মতো আলো। লেজার বিম কেটে যাচ্ছে অন্ধকার। সাউন্ড সিস্টেমের কম্পনে মাটিও যেন কেঁপে উঠছে। ফ্যানদের ঢল থামার নাম নেই। সামনের সারিতে উন্মত্ত চিৎকার, পেছনে মোবাইলের আলো, মনে হচ্ছে হাজার হাজার ছোট তারা একসঙ্গে জ্বলছে। আরজের কনসার্ট শুরু হওয়ার কথা ছিল ৯টায়, সেখানে আরজে সাফ সাফ বলে দিয়েছে সে ১১টায় উঠবে, কেউ তার উপর একটা কথাও বলতে পারেনি। আরজে ভারী ভারী কদম ফেলে স্টেজে পা রাখে, ভিড় একসঙ্গে গর্জে ওঠে। সে হাত নাড়িয়ে সকলের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিল। সে মাইকের সামনে দাঁড়ায়, কিন্তু দৃষ্টি সামনে থাকা ভিড়ে নয়, দূরে থাকা ভিআইপি কেবিনের কাছের দিকে। সেখানে সানা দাঁড়িয়ে আলো আর কাচের আড়ালে। অন্যদিকে সানা মনে মনে ভীষণ বিরক্ত। কোথায় সে ভেবেছিল এখানে এসে ছবি টবি তুলবে মানুষের ভিড়ে। আর এই লোক কি না তাকে এখানে বন্দি করে রেখেছে। তার থেকে তো ভালো ছিল সে বাড়িতেই থাকত। তার ওপরে দরজায় দাঁড়িয়ে আছে ২ বিদেশি সান্ডা। সে কতক্ষণ পায়চারি করে আবারও কাছের দিকে এগিয়ে যায়। তীক্ষ্ণ চোখে দূরে দাঁড়িয়ে থাকা আরজের দিকে তাকায়। যেন চোখ দিয়েই তাকে খেয়ে ফেলবে। সে যদি জানতো এই লোকের পেটে পেটে এত প্যাচ তাহলে জীবনেও আসতো না। এদিকে আরজের সানার এ অবস্থা দেখে মনে মনে হেসে কুটি কুটি। আজ ভালো মতো জব্দ করতে পেরেছে এই মেয়েকে। তাকে ঝালানো, বুঝুক মজাটা একটু। দৃষ্টি সানার দিকে রেখেই হাত চলে গেল গিটারে। টুংটাং শব্দ তুলে আরজে নিজের সুর ছাড়ে। টাল মাটাল, মনটা কিছু তোমায় বলতে চায়। বেসামাল, ভাবনাগুলো তোমায় ছুতে চায়। সানা কেবিনের ভেতর দাঁড়িয়ে আরজের কণ্ঠ শোনে নীরবে। কাছের ২ পাশে দাঁড়িয়ে ২ জন মানুষ একে অপরকে দেখছে। মাঝখানে শব্দ, আলো আর মানুষের ঢেউ। আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায়। প্রায় মধ্যরাতের দিকে আরজে ব্ল্যাক স্পেসে আসে। সে কনসার্টের পর সানাকে এখানে রেখে জেবিতে চলে গিয়েছিল। সেখান থেকে এই মুহূর্তে বাড়ি ফিরেছে।
ঠোঁটে প্রশান্তির হাসির চাপ। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হতেই তার ফোন বেজে ওঠে। আর যে ফোন ওঠাতেই ওই পাশ থেকে এলো জ্যাকের কণ্ঠস্বর। বসো, ওই মন্ত্রীকে কি করব? আপনি বললে। জ্যাকের বাক্য সম্পন্ন হওয়ার আগেই আর যে রুক্ষ স্বরে বাক্য ছুড়ে। রেখে দাও ওটাকে, আমি নিজে দেখব। আর পানি খাবার সব বন্ধ করে দাও। ওকে তো আমি তিলে তিলে মারব। আর্যের একান্ত জিনিসের দিকে নজর দেওয়ার পরিণাম ওকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। কিন্তু বসো, ওই অফিসার মন্ত্রীকে খুঁজ করছে। তুমি জান তোমাকে কি করতে হবে। ওকে বসো, কিন্তু লেডি মমকে আমি দেখে নেব। এই বলে আর্যে ফোন কেটে দিল। সেই পুরনো রুটিন মাফিক চলে এলো সানার রুমে। রমণী তো ঘুমে একদম তলিয়ে। প্রথমে সানার মুখের উপর ঝুঁকে তার মুখের প্রতিটা পার্ট খেয়াল করল, সেথায় আবার অধর ছোঁয়ালো, আবার হাত দিয়ে আঁকি বুকি করতে লাগলো। সারা মুখে চুমু খেয়ে তারপর কমফর্টার টেনে সানাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর্যে। সকালে সানা ঘুম থেকে উঠে 8টায়। আর্যে সেই 7 সকালে উঠে জিমে চলে গিয়েছে। সে নাস্তা সেরে উপরে যাবে এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। মেঘা দরজা খুলতেই প্রবেশ ঘটে এসপির। সানার দিকে তাকিয়ে আদেশ ছুড়ে। পেস্টি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আজ মিটিং এর পর তোকে মার্কেটে নিয়ে যাব। সানা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে, সন্দেহজনিত গলায় বলল। নিশ্চিত সানিতা আসবে বলে? এসপি হাত করতালি করে রমণীকে শাবাশি দিয়ে বলে। আরে বাহ, তুই তো বলার আগেই সব বুঝে ফেলেছিস। তাহলে আমাকে কেন টানছিস? আমি কাবাবে হাড্ডি হতে চাই না। এসপি এই মেয়েকে কিভাবে বোঝাবে? আর তুই বুঝতে পারছিস না, ওই কাটাপ্পা আমাকে দেখলে মেয়ে দিবে না। এটা শুনতাই এক মুহূর্তে সানা মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি, এটাই সুযোগ পেপে দিয়ে চেপে দেওয়ার। বুকে আড়াআড়ি হাত বেঁধে বলে। আমি এক শর্তে যাব। তুই প্রেম করবি, কিন্তু তোর ব্যাংক কার্ড থাকবে আমার হাতে। এটা শুনতাই এসপির হাত চলে গেল বুকে, করুণ স্বরে বলে ওঠে। কেন এই অসহায় বাচ্চার উপর এত অত্যাচার করছিস বল? তোর হাতে কার্ড শুনলে আমার এই হার্ট লাফিয়ে লাফিয়ে অ্যাটাক করে। ওপাশের রমণী সহজ সরল স্বীকারোক্তি। তাহলে সানিতার কথাও লাফিয়ে লাফিয়ে ভুলে যা। এসপি হার মেনে নিল। আচ্ছা ঠিক আছে, স্বার্থপর মহিলা 1 নাম্বারের। খুশি হয়ে গেল সানা। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। এই বলে সানা কোন দিকে না তাকিয়ে গট গট পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এসপি সোফায় বসবে এমন সময় তার নজর আটকায় আর যে তার রুমের সামনে দাঁড়িয়ে তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে। এসপি একটা শুকনো ঢুক গিলে মনে মনে ভাবে, ও মাই গড, জাওরা এখানে, কিন্তু উপরে মুখে মেকি হাসি টেনে হাত নাড়িয়ে বলে ওঠে। হাই জাওরা, গুড সকাল। তুই এখানে দাঁড়িয়ে চুরি করে আমাদের কথা শুনছিস বুঝি? আর যে কিছু না বলে নিজের শার্টের হাত গুটিয়ে তার দিকে এগিয়ে আসছে। 12 ভাতারির বাচ্চা, তুই প্রথমে আমার বউ, তারপর আমার প্লট, এখন তুই আমার ফ্ল্যাটেও এসে পড়েছিস। এসপি তাকে আসতে দেখেই দরজার দিকে দৌড় লাগালো, আর যেও তার পিছু পিছু গেল। কটকটিই, বেঁচে থাকলে মার্কেটে যাব। অন্যের বউকে নিয়ে মার্কেটে যাওয়া, বের করছি আমি, তুই আজকে দাঁড়া। এসপি দৌড়ে লিফটে ওঠে, গিফট বন্ধ করে দিল। আর যে রাগে হাতমুষ্টি বদ্ধ করে লিফটের দরজায় দুটো থাবা বসিয়ে ফিরে আসার আগেই এসপি আবারও লিফট খুলে পিছন থেকে বলে উঠল। চাইলে তুইও আমাদের সাথে যেতে পারিস। আর যে পা বাড়াতেই সে লিফট বন্ধ করে চলে গেল। আর যে ফ্ল্যাটে ফিরে আসতেই সানা রেডি হয়ে নিচে নামলো, চারদিকে তাকিয়ে এসপিকে খুঁজে না পেয়ে সামনে তাকালো আর্যের দিকে। আপনি এসপিকে দেখেছেন? আর্যে মনে মনে ত্রুর হেসে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে। এসপি ও তো একটা স্বার্থপর ছেলে, দেখো কেমন তোমাকে এখানে রেখে চলে গেছে। তোমার এসব স্বার্থপর বন্ধু ত্যাগ করা উচিত। সানা কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকালো। এসপি এমনটা লাইফেও কখনো করবে না। মুহূর্তে আর্যের মাথায় রাগ চড়ে গেল। দন্তপাটি পিষে বলে ওঠে। তোমার কি ওর ওপর আমার থেকেও বেশি বিশ্বাস? কথায় কথায় আপনি ওকে টানেন কেন? আর্যে নিজেকে সংবরণ করে নিল, একটা দীর্ঘ শ্বাস ছেড়ে শুধালো। তুমি দাঁড়াও, আমি কোর্ট নিয়ে আসছি, তুমি আমার সাথে যাবে। সানা কিছু বলতে যাবে তখনই আর্যে এগিয়ে এসে তার ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিল। একটা কথাও বলবে না, হয় আমার সাথে যাবে, না হয় আমি তোমাকে বেরোতেই দিব না। এই বলে রমণীর কোন প্রত্যুত্তর না শুনেই ভারী ভারী কদম ফেলে আর্যে নিজের রুমে চলে গেল। জেবি প্রোডাকশন হাউসের সামনে সকালটা অস্বাভাবিকভাবে ভারী। একটার পর একটা নামি দামি গাড়ি এসে থামে, কালো, ধূসর, ধাতব ঝিলিক দেওয়া শরীর। প্রথম গাড়ি থেকে নামে ইবন, তারপর দ্বিতীয় গাড়ির দরজা খুলতেই নামেন সারহাদ। কালো পোশাক, সুচিন্তিত ভঙ্গি, মুখে এমন এক স্থিরতা যা আত্মবিশ্বাস নয়, নিয়ন্ত্রণ।
তারপর আসে রিয়ানা, ঈশানী ও সকল টিম লিডাররা। সবাই চলে যায় প্রোডাকশন হাউসের মিটিং রুমে। রুমটা আকারে বড়, চারদিকে কাচের দেয়াল, মাঝখানে লম্বা টেবিল, ডার্কউডের। সবাই বসে অপেক্ষা সানা ও আরজের। সারহাদ অলরেডি সানাকে কল করেছে কিন্তু প্রতিবার ফোন বন্ধ আসছে। প্রোডাকশন হাউসের পার্কিং লটে এসে পরপর থামে আরজের 3টি গাড়ি। একটা তার বডিগার্ডের, একটাই সে আর সানা, একটাই জ্যাক ও কাইলিন। তাদের পিছনেই এসপি আসে যেহেতু সে সানার অ্যাসিস্ট্যান্ট। সানা ও আরজে নামতেই এসপি সানার দিকে তাকিয়ে বলে, সানা চল, আমরা আগে চলে যাই। পাশে দাঁড়ানো আরজে এক মুহূর্ত লেট না করেই সানার হাত ধরে নিল। আর এসপির দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। এসপি তার দৃষ্টি দেখে বলে, আবে জাউরা তুই বরং আমার পেছনে একটা সিসিটিভি লাগা, ট্রাস্ট মি আমি তোর বউ নিয়ে পালাচ্ছি না ইয়ার। আমি ওর অ্যাসিস্ট্যান্ট, ওকে আমার সাথে যেতে হবে। আরজে চিবিয়ে চিবিয়ে তার দিকে বাক্য ছুড়ে, আমি জানি তুই ওর অ্যাসিস্ট্যান্ট, সেজন্যই এখানে দাঁড়িয়ে আছিস। না হলে কবে তোকে ছুঁড়ে ফেলে দিতাম, আর ও আমার সাথে যাবে, বুঝতে পেরেছিস? সানা আরজের কর্মকাণ্ড বুঝতে পেরেই তার পেট ফেটে হাসি আসছে, সে হাসি চেপে তাকে আরও জ্বালানোর জন্য এসপির দিকে তাকিয়ে বলে ওঠে, এসপি এসব ছাড়, চল আমরা বরং যা। রমণী তার বাক্য সম্পন্ন করার আগেই আরজে তার কানে কানে বলে ওঠে, তুমি কি চাইছো এই বারোভাতারির সামনে আমি তোমাকে চুমু খাই? রমণীর আরেকটা কথাও বাড়ালো না। কে জানে এই লোক কখন কি করে বসে। বিশ্বাস নাই এই লোকের সাথে। আরজে এসপির দিকে তাকিয়ে হিসহিসিয়ে উঠে, বারোভাতারির বাচ্চা, তুই ওর থেকে 10 হাত দূরে থাকবি। এসপি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, আচ্ছা এটা তো বারোভাতার হওয়ার কথা, তুই ভাতারি কেন বলছিস? আরজে মনে মনে বাঁকা হেসে বলে, কারণ তুই হাফ লেডিস। এই বলে সে সানার হাত ধরে সামনে এগিয়ে গেল। এদিকে এসপি প্রথমে তার কথা বুঝল না, তার বুঝে আসতেই খেকিয়ে উঠে, শালা, জাউরার বাচ্চা লাইফেও তোর বিয়ে হবে না, ভাগ্যের জোরে বিয়ে করেছিস কিন্তু তোর বাসর হবে না, কলিকাতা হারবালও তোর উপর কাজ করবে না। হঠাৎ কাচের দরজায় ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে দুজন, একসাথে, আরজে ও সানা। মুহূর্তে সবার দৃষ্টি তাদের ওপর স্থির হয়। পলকেই সারহাদের চোখ জ্বলে উঠে। তার ডান হাতটা ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়। আঙুলগুলো তালুর ভেতরে ঢুকে যায়, নখের চাপ নিজের চামড়ায় লাগে, কিন্তু সে ব্যথা টের পায় না। কারণ এই ব্যথা ভিতরের আগুনের কাছে নিতান্তই তুচ্ছ। তার হাতের শিরাগুলো একটার পর একটা ফুলে ওঠে। অন্যদিকে ঈশানীয় সানার দিকে এমন ভাবে তাকালো যেন সে এখনই সানাকে খেয়ে ফেলবে। এদিকে ইবন তাদের দিকে তাকিয়ে ভাবছে, এই ঝাঁসির রানী আরজের সাথে কি করছে? কিন্তু পিছনে এসপিকে দেখেই তার সন্দেহ দূর হলো। হতে পারে তারা একসাথে এসেছে। কিন্তু সারহাদের ভেতর চলছে তুমুল যুদ্ধ। কেন তার সানাম অন্য একটা পুরুষের সাথে আসবে? বড় বড় শ্বাস ফেলে নিজেকে সংবরণ করছে। সানা এসে রিয়ানার সাথে বসে পড়ে। তার পাশের সিটে এসপি বসবে এমন সময় আরজে পিছন থেকে তাকে সূক্ষ্ম ধাক্কা দিয়ে সরিয়ে সানার পাশের সিটে বসে গেল। বিষয়টা কারোরই দৃষ্টিতে পড়েনি। এসপি তার দিকে তাকিয়ে মনে মনে গালি ছাড়ে, সাতারা চিহ্ন লাজাওরা 1 নাম্বারের খচ্চর, এমন মনে হচ্ছে আমি তার বউয়ের পাশে বসলে খেয়ে ফেলব। থাক বসে তুই তোর বউয়ের সাথে। সানার সব ফাইল তার কাছে এজন্য বসতে গিয়েছিল কিন্তু এই জাউরা তো জাউরাই। সে ঘুরে চলে গেল সারহাদের পাশের চেয়ারে যেটা সারহাদ রেখেছিল সানার জন্য। সে বসতেই সারহাদ তার দিকে ঝুঁকে গম্ভীর স্বরে আওড়ালো, সিমরান ওই আরজের সাথে কেন এসেছে? এসপি তার ভাইয়ের এমন প্রশ্নে কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে। তার ভাই হঠাৎ সানার ব্যাপারে কেন জিজ্ঞেস করছে, সে মূলত তো সানার বিষয় নিয়ে কারো সাথে আলোচনা করে না। ও তো আমার সাথেই এসেছিল, পার্কিং লটে আরজের সাথে আমাদের দেখা হয়েছিল, আরজে তাকে ড্রেস সম্পর্কে জিজ্ঞেস করছিল। বাক্যখানা শ্রবণ হতে সারহাদের রাগ কিছুটা কমে আসে। সে মুষ্টিবদ্ধ হাতটা আস্তে আস্তে খুলে ফেলে। তারপরও তার আরজের সাথে সিমরানের বসাটা একদম ভালো চোখে নিতে পারছে না। বারবার তাদের দিকে তাকাচ্ছে, তার তাকানো নজর এড়ায়নি রিয়ানার। সে তার দৃষ্টি অনুসরণ করে সানাকে দেখে মনে মনে তাচ্ছিল্য হাসে তবে মুখে কিছুই বলে না। মিটিং শুরু হয়, কাগজে কলম চলে। কথা বলা হয় প্রজেক্ট নিয়ে। কিন্তু সারহাদের ভেতরে একটা সিদ্ধান্ত চুপচাপ দাঁড়িয়ে যায়। এদিকে আরজে ঠোঁট কামড়ে হেসে টেবিলের নিচে রমণীর হাত শক্ত করে ধরে আছে, সানা বারবার জোর করা সত্ত্বেও সে ছাড়ছে না। জেবি প্রোডাকশন হাউজের সামনে থেকে বের হলো ইবনের পরপর 3টি গাড়ি। মাঝখানে সে সামনে ও পেছনের গাড়ি দুটিতে তার সিকিউরিটি। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ তার সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। চোখের সামনে এমন অগ্নুৎপাত হতে দেখে পরপর পিছনে দুটো গাড়ি থেমে গেল। ইবনের চোখে বিস্ময়।
তার হাত উপরে উঠাতেই বুঝল তার কোটের পকেটে কিছু রাখা। সেটা বের করতেই দেখল একটা কার্ড, যেখানে কালো কালিতে লেখা, আর একবার ব্ল্যাক হান্টারের জিনিসের দিকে তাকালে বোমেই গাড়িটাতে থাকবে। দ্যাটস দ্য লাস্ট ওয়ার্নিং। কিন্তু ইবনের মনে চলছে অন্য কথা, কে এটা তার পকেটে রাখল? সে তো শুধু করমর্দন করেছিল আরজে ও সারহাদের সাথে। তাহলে জেবি প্রোডাকশন হাউসের মিটিং রুমে চলছে আলাপ আলোচনা, কাগজের উপর কলম চলার খসখস শব্দ, সবার মুখের ভঙ্গি সিরিয়াস। ডিসাইড হয় আরজের ড্রিম অফ লিবার্টি মুভির মেইন থিম ইন্ডিয়াতে শুট করা হবে। বাংলাদেশের শুট হওয়া পার্টগুলো 3 কি 4 দিনের মধ্যে কমপ্লিট করে তারা ইন্ডিয়াতে চলে যাবে। মিটিং শেষ হতেই সানার ফোনে রত্নার কল আসে। আরজে আর চোখে লক্ষ্য করল সানার ফোন। কোন মেয়ের নাম দেখেই সে অবশেষে হাত ছাড়ল সানার। এতক্ষণে সানা হাত ছাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আরজে ছাড়েনি। শেষমেশ সানা অনেকগুলো চিমটিও কেটেছে, কিন্তু পাশে বসা মানবের কোন হেলদোল দেখা গেল না। তার হাত ইতিমধ্যে জায়গায় জায়গায় লাল হয়ে উঠেছে সানার চিমটির তোপে। একটানা 2 ঘন্টা হাত ধরে রাখার কারণে দুজনের হাতই ঘেমে ঘেয়ে একাকার। সানা উঠে দরজার সামনে যেতেই ইবন পিছন থেকে তাকে ডেকে ওঠে, হেই মিস ঝাঁসি কি রানী। সানা পিছন ফিরে তার দিকে তাকালো। তার এই মুহূর্তে ভীষণ বিরক্ত লাগছে। সে ভুলে একবার গালি দিয়ে ফেলেছে, তাই বলে কি রোজ রোজ তাকে এই নামে ডাকতে হবে নাকি? খেয়ে দিয়ে কাজ নাই এই লোকের। ইবন রমণীর ভাবনার মধ্যেই তার সামনে হাত নাড়িয়ে বলে ওঠে, মিস ঝাঁসি কি রানী কাহা হো গেই হে আপ। সানা মুখে মেকি হাসি টেনে বলে ওঠে, কিছু বলবেন? অ্যাকচুয়ালি আমার পার্টির জন্য কিছু নতুন ডিজাইনিং করা স্যুট লাগবে। আপনার ডিজাইন আমার ভীষণ পছন্দের। উইল ইউ বি মাই ডিজাইনার? মানে, আমি আপনার পার্টি পোশাকের নতুন কিছু ডিজাইন দেখতে চাই। ওকে, আমি আপনাকে আমার ডিজাইনের কিছু কপি পাঠিয়ে দেব। ওকে। ইবন হ্যান্ডশেকের জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়। সানা তার হাতের দিকে তাকিয়ে শেষবারের মতন একটা হাসি উপহার দিয়ে চলে গেল। মিটিং এর কেউই তাদের খেয়াল না করলেও 2 মানবের চোখ এড়ায়নি। আর যে ওই সময়ে ইবনের মুখে ঝাঁসির রানী নাম শুনেই চোয়াল শক্ত করে উঠে যেতে চেয়েছিল, কিন্তু রিয়ানা তাকে বাধা দিয়েছে। কি করছো তুমি ভাই? চারদিকে এত মানুষ আর তারা প্রফেশনাল কথা বলছে। সে বসে তারা চিহ্ন গুণোজ্জ্বলা দৃষ্টিতে তাকিয়ে মুষ্টিবদ্ধ হাতটা টেবিলের নিচে রেখে দেয়। অন্যদিকে সারহাদ এগিয়ে যাওয়ার আগেই এসপিও তাকে থামিয়ে দিল। ব্রো, কোথায় যাচ্ছ তুমি? সারহাদ সানার থেকে দৃষ্টি সরিয়ে এসপির দিকে তাকালো। না, কোথাও না। কেন? আরে সব ফাইল ফেলে তুমি চলে যাচ্ছ তাই বললাম, ফাইল নাও। ও আচ্ছা। ফাইল হাতে নিয়ে সে আবারও সামনে তাকাতেই নজরে আসে রমণী সেখানে নেই। ইবন তাদের দিকে এগিয়ে আসছে। ইবন নিজের হাতখানা বাড়িয়ে দিল আরজের দিকে। সো, আরজে আবারও হিট হতে যাচ্ছ তুমি? আরজে তার হাতখানা জোরে চেপে ধরে, চিবিয়ে চিবিয়ে বলে, থ্যাঙ্কস মিস্টার মির্জা। ইবন বহু কসরতে আরজের থেকে হাত ছুটিয়ে সারহাদের দিকে চলে গেল। সেখানেও তার সাথে একই ঘটনা ঘটল। ইবন শেষবারের মতো তাদের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। আরজে ও সারহাদ তার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে ফুটে ওঠে ত্রুর হাসির রেখা। এসপি সারহাদকে, সানাকে বাড়ি দিয়ে আসবে বলে বেরিয়ে পড়ে। তারপর একের পর সকলে বেরিয়ে যায়, শুধু বসে আরজে ও সারহাদ। আরজে অলরেডি সানাকে মেসেজ পাঠিয়ে বলে দিয়েছে সে যেন চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাকে। আরজে 5 মিনিটে চলে আসবে, আর যদি কোন ক্রমে বারোভাতারির সাথে দেখে তাহলে আজই ছেলের শেষ দিন হবে। জেবি প্রোডাকশন হাউজের সামনে থেকে বের হলো ইবনের পরপর 3টি গাড়ি। মাঝখানে সে সামনে ও পেছনের গাড়ি দুটিতে তার সিকিউরিটি। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ তার সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। চোখের সামনে এমন অগৌতপাত হতে দেখে পরপর পিছনে দুটো গাড়ি থেমে গেল। ইবনের চোখে বিস্ময়। তার হাত উপরে উঠাতেই বুঝল তার কোটের পকেটে কিছু রাখা। সেটা বের করতেই দেখল একটা কার্ড, যেখানে কালো কালিতে লেখা, আর একবার ব্ল্যাক হান্টারের জিনিসের দিকে তাকালে বোমেই গাড়িটাতে থাকবে। দ্যাটস দ্য লাস্ট ওয়ার্নিং। কিন্তু ইবনের মনে চলছে অন্য কথা, কে তার পকেটে রাখল? সে তো শুধু করমর্দন করেছিল শুধু আর যে ও সারহাদের সাথে। তাহলে সে কার্ডখানা হাত দিয়ে ধুমড়ে মুচড়ে চোয়াল শক্ত করে গ্লাস দিয়ে ফেলে দিল। কল করে তার লোকেদের আদেশ ছুড়ে, যে এই কাজটা করেছে 24 ঘন্টার মধ্যে আমি তাকে চাই। সানা বেরিয়ে লিফটের সামনে যাওয়ার আগেই পিছন থেকে ভেসে এলো ঈশানীর কণ্ঠস্বর, ডাইনি শোন। সানা ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালো। তোর সাথে কথা বলার মতো টাইম বা সময় আমার কাছে নাই। তুই আরজের থেকে দূরে থাকবি। বাক্যখানা শ্রবণ হতেই সানা শব্দ করে হেসে দিল। চোরের মায়ের বড় গলা। মানেটা হচ্ছে তোর মাথার দোষ। একে তো
ব হ হাজবেন্ড আমার, তার ওপর তুই আমাকেই বলছিস দূরে থাকতে, হাউ ফানি। দেখ আমাকে একদম বাধ্য করবি না, না হলে তুই কি কচু করবি আমার, করে দেখা, যদি করতে না পারিস, তাহলে আমি তোর কানের নিচে এমন বাজান বাজাবো না, তোর একদম, এলডি, হয়ে, ডিওএস, চলে যাবি। ঈশানী কপাল সামান্য কুঞ্চিত করে বলে। মানে, পিছন থেকে এসপি এগিয়ে এসে দাঁড়ায়। মানে তোর লাইফ ডিস্ট্রয় হয়ে ডিরেক্ট উপরওয়ালার শরণে চলে যাবি। সানা ঈশানীর প্রত্যুত্তর না শুনেই চলে গেলে লিফটের দিকে। লিফট খুলতেই সানা প্রবেশের আগেই ঈশানী পিছন থেকে দৌড়ে তার আগে ঢুকবে এমন সময় এসপি হাত দিয়ে বাধা দিল। লেডিস ফার্স্ট। পিছন থেকে সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অ্যাটিটিউড নিয়ে ঢুকে গেল। এসপি ঈশানীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, নট দ্য কালনাগিনিস। এই বলে দুজনেই তার দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে লিফট বন্ধ করে চলে গেল। এদিকে সে দাঁত কিরমির করে দুজনের দিকে গালি ছুঁড়ে অপেক্ষা করল পরবর্তী লিফটের, মনে মনে প্রতিজ্ঞা করে নিল, যেভাবেই হোক আর যে কে আমার চাই। কাচের দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেছে, করিডোরে পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার সঙ্গে। জেবি প্রোডাকশন হাউজের মিটিং রুমটি এখন অদ্ভুত এক শূন্যতায় ডুবে আছে। টেবিলের দুই প্রান্তে বসে আছে দুই পুরুষ আর ও সারহাদ। মাঝখানের ফাঁকা জায়গাটা যেন ইচ্ছাকৃত, যেন অদৃশ্য এক সীমারেখা টেনে রাখা হয়েছে। সারহাদ চেয়ারে হেলান দিয়ে বসে। চোখে জমে আছে এক ধরনের তারা চিহ্ন গুণ, যা সহজে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর যে বিপরীতে বসে আছে, অদ্ভুতভাবে শান্ত। তার ঠোঁটে হালকা হাসির রেখা, চোখে গভীর এক নিশ্চয়তা। হঠাৎ আর যে একটা ফাইল টেবিলের উপর ঠুকে রাখে, শব্দটা ইচ্ছাকৃতভাবে বেশি জোরে। আর যে গম্ভীর স্বরে বাক্য ছুড়ে সারহাদের দিকে, শুনলাম, আপনি আমার নতুন প্রজেক্টটা নিয়েছেন। তার কণ্ঠে বিস্ময় নেই, কিন্তু অসন্তোষের চাপ স্পষ্ট। চোখে এমন এক রুক্ষতা, যেন কিছু একটা কেড়ে নেওয়া হয়েছে। সারহাদ মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিজেকে যথেষ্ট শান্ত রেখে প্রত্যুত্তর করে, প্রজেক্টটা খালি ছিল, ইন্ডাস্ট্রিতে খালি জিনিস দীর্ঘদিন খালি থাকে না। আর যে ঠোঁট চেপে ধরে, এজন্যই সে কালরাতে জেবিতে গিয়েছিল। তার আঙুলগুলো টেবিলের কিনারা চেপে ধরে, চোয়াল শক্ত হয়, চোখ তুলে তাকায় সারহাদের দিকে, দৃষ্টিতে কোনো বিস্ময় নেই। প্রশ্নটা খালির নয়, প্রশ্নটা, জেবি, কেন? আর্যের প্রশ্নে সারহাদের ভেতরে সন্তুষ্টির ক্ষণিক ঝিলিক দেখা গেল। এটাই সে চেয়েছিল, একটি দাগমারা হাসি ঠোঁটের কোণে তার। হতে পারে জেবি কিং কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি হাত বাড়িয়েছে। একটা টানটান মুহূর্ত, ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আসে। তারপর হঠাৎ, আর্যে উচ্চ শব্দে হেসে ওঠে, এই হাসি সারহাদের জন্য একদম অপ্রত্যাশিত। আর্যের হাসি তার রক্তে চলৎক্রীড়ার তারা চিহ্ন গুণ জ্বালিয়ে দিচ্ছে। অথচ মুখের ভাব নিরেট। কাছে ধাক্কা খাওয়া শব্দের মতো সেই ঝংকার তুলা হাসি, সে পিঠে হেলান দিয়ে বসে, কণ্ঠে একরাশ গম্ভীর্যতা। আসলে, আপনি ভুল বুঝেছেন, ওটা আমি নিজেই ছেড়ে দিয়েছিলাম। সারহাদের চোখে এক মুহূর্তের বিভ্রান্তি, খুব সামান্য, এটা তার প্রত্যাশার বাহিরে। আর যে সামনের দিকে ঝুঁকে আসে। কিছু জিনিস মানুষ ছেড়ে দেয় পরীক্ষা করার জন্য কে কতদূর যেতে পারে। আমার জিনিস কেড়ে নেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর নেই। তার বাক্যখানা শ্রবণ হতেই সামনের মানবের নীরবতা ভেঙে প্রত্যুত্তর আসে, আপনি ধর্মে বিশ্বাসী? এটা জানতাম না। আর যে নিজের ঠোঁট সামান্য বাঁকায়। যাকে আমি যতটুকু জানতে দিয়েছি, সে অতটুকুই জানে, না কম, না বেশি। এক মুহূর্তের নীরবতা। আর যে উঠে দাঁড়ায়, চেয়ারের পেছনে হাত রাখে। আর হ্যাঁ, আমি অন্যের নিষিদ্ধ জিনিসে হাত দিই না, আমার ইন্টারেস্ট সেখানেই শেষ। কিন্তু আমার একান্ত জিনিসে কারো ছায়াটুকুও আমি ঘৃণা করি, যা আমার তা একান্তই আমার। সারহাদ ধীরে উঠে দাঁড়ায়। তার হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো টানটান। কণ্ঠে আর কোনো হাসি নেই। যাক, কিছু ক্ষেত্রে আমাদের মাঝে সাদৃশ্য আছে, তবে আমার নিয়ম ভিন্ন, যা আমার তা অন্যের ছায়াতলে হলেও তা কেড়ে নিতে আমি এক ন্যানো সেকেন্ডও দেরি করি না। সারহাদ দরজার দিকে এগিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে একবার পেছনে তাকায়। আর যে তখনও বসে, অটল, নিশ্চিন্ত মনে। সারহাদ সরাসরি প্রোডাকশন হাউসের সামনে চলে যায় যেখানে তার গাড়ি রাখা। সারহাদের যাওয়ার দিকে তাকিয়ে এক জোড়া তীক্ষ্ণ চোখ। আর যে মিটিং রুমের কাছের ফাঁক গলিয়ে তাকিয়ে, ঠোঁটে ফুটে ওঠে কিঞ্চিত বাঁকা হাসির রেশ। জাস্ট উইশ, আমাদের লক্ষ্য এক না হোক। কেননা আমি জয়ের থেকেও ধ্বংসে বেশি বিশ্বাসী। পার্কিং লটের সানা আর এসপি আসতেই দেখা হয় রিয়ানার সাথে। সে এতক্ষণ সানার জন্যই দাঁড়িয়েছিল। কিন্তু সানার পাশে এসপিকে দেখে ভ্রুকুটি করে তার দিকে তাকালো, সানা তার দৃষ্টি বুঝে বলে,
এটা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস সেক্রেটারি। ওহ, অ্যাকচুয়ালি আমার তোমার সাথে ভাইকে নিয়ে কিছু কথা ছিল। এসপি গলা খাকারি দিয়ে অন্যদিকে চলে গেল, এসব লেডিস ডিসকাশনে তার কোন ইন্টারেস্ট নাই। রিয়ানা ভনিতা ছাড়াই বলল, তুমি আমার ভাইয়ের ব্যাপারে সিরিয়াস তাই না? রিয়ানার এমন প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য হল রমণী, কিতকাল পর বলে ওঠে, আম নট শিওর। সানার প্রত্যুত্তরে রিয়ানার ঠোঁটে হাসি খেলে যায়। বুকের বা পাশে থাকা জায়গাটা জানে তুমি কতটা শিওর। তবে আমি এতটুকু বলতে পারি তুমি ভাইয়ের খোলস দেখে ঘৃণা করতে পারো কিন্তু খোলস ছড়ানো মানুষটাকে বুঝতে পারলে তুমি ভালোবাসতে বাধ্য। খোঁজ নিয়ে দেখো তুমি কারো অন্ধকার জীবনের এক ফোঁটা আলো। বাট ইউ নো, অন্ধকার ছাড়া আলোর কোন মূল্য নেই। সানা, যে থাকতে চায় তাকে বেঁধে রাখাই ভালো, অযথা হাতগুলো বাধা দেওয়াই শ্রেয়। এই বলে রিয়ানা তাকে একটা হাসি উপহার দিয়ে চলে গেল। এমনিতেই সে কারো সাথে কথা একটা বলে না। কিন্তু আজকের বিষয়টা অন্যরকম। এই কথাগুলো সে সানাকে অনেক আগেই বলবে ভেবে রেখেছিল। এদিকে সানা আটকে আছে রিয়ানার বলা প্রথম কথাতেই, মনে মনে আওড়ালো, রানভীর কি সত্যিই কোন খোলসে আবদ্ধ, তাহলে সে আসলে কেমন? তার ভাবনার মধ্যেই এসপি তাকে পিছন থেকে ডেকে ওঠে, এই স্বপ্নের রানী আবার তুই কোন স্বপ্নে ডুবে গেলি? আবে ইয়ার, আমার তো একটাই স্বপ্ন, কারোরপতি হোনেকা, মে বানুঙ্গি কারোরপতি, মেরি চারো তারা পায়সা হি পায়সা। সুবা পায়সা, শাম পায়সা। সানা তেরা নাম পায়সা। পাশে দাঁড়ানো এসপি ভীষণ বিরক্ত। উফেই মেয়ে রাত 3 শুধু কারোরপতি স্বপ্ন দেখে, এদিকে উনি কৃপণপতি হয়ে বসে আছে। এ এ এই স্বপ্ন থেকে বের হ। আরে আমি স্বপ্ন দেখছিলাম না, নিজের ভবিষ্যৎ দেখছিলাম। এসব বাদ দে, বল ওই রিয়ানা কি বলেছে? যা বলেছে আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে গিয়েছে। কেন? আরে সব সাধু ভাষায় বলেছে, তুই বল আমি এসব বাংলা ব্যাকরণ শিখেছি, এদের পুরো ফ্যামিলি এতটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। আচ্ছা তুই ওর কথা কপি পেস্ট কর, আমি তোকে বোঝাচ্ছি। আর ও বলেছে কি আলো অন্ধকার বেঁধে রাখা, বাধা দেওয়া। বেঁধে রাখা? আমি নিশ্চিত ওই জাউরার বোন জাউরাকে বেঁধে রাখতে বলেছে। বোন ও জানে তার ভাই কিরকম, তুই কিন্তু ওই জাউরার সাইড নিবি না একদম, সাতারা চিহ্ন লা 1 নাম্বারের। তার বাক্য খানা সম্পন্ন করার আগেই পিছন থেকে কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এসপি হুড়মুড়িয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে ওঠে, তার দিকে গালি ছুড়বে এমন সময় ভেসে এলো আর্যের রুক্ষ কণ্ঠস্বর, তোকে বলেছি না, ওর থেকে 10 হাত দূরে থাকবি। একে তো ওর এত কাছে, তার ওপর তুই 12 ভাতারি আমার বউয়ের কানে আমার নামেই ব্রেইন ওয়াশ করছিস। রেগে গেল এসপি, গর্জে উঠল সে, কেমন টক্সিক জাউরা বিয়ে করেছিস দেখেছিস সান? তার বাক্য অসম্পূর্ণ রয়ে গেল, তার আগে আর্যে আঙ্গুল উছিয়ে তাকে সতর্ক করে দিল, তুই আমার বউয়ের নাম মুখে নিবি না। দেখেছিস কটক? এই নাম আরো আগে বলবি না। দেখেছিস পেস্ট? এই নাম তো আরো আগে ভুলেও মুখে আনবি না। এসপি এবার বিরক্তির চরম পর্যায়ে, শালা জাউরা, তাহলে আমি ওকে ডাকবো কি? আর যে এক মুহূর্ত ভেবে বলি ছুড়ে, তুই ওকে মিসেস জওয়ান বলবি। না না, মিসেস জওয়ানেও ভেজাল, তুই বরং ওকে নানি ডাকবি। এসপি হতবাক, চোখ বিস্ময় কোটরের বাইরে। তোর বউ আমার থেকে 2 বছরের ছোট। আর যে পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকালো, যে দিন দুনিয়া ভুলে সামনের দিকে তাকিয়ে তার দিকে আদেশ ছুড়ে, ওয়াইফি, তুমি আজ থেকে ওকে নানা বলে ডাকবে, গট ইট? এটা শুনতাই এসপির এই জাউরাকে কেলাতে ইচ্ছা করছে, কেমন তাকে মামা ও না ডিরেক্ট নানা বানিয়ে দিল। সানার ভাবনার বিচ্ছেদ ঘটায় সে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করল সামনের 2 মানবের উপর। তার এই মুহূর্তে কোন ধ্যান জ্ঞান নাই এদের ঝগড়ায়। কেননা রমণীর মাথায় চলছে আরেক শয়তানি বুদ্ধি। সে এক দৃষ্টিতে তাকিয়ে এসপির কালো জিপের দিকে। এ পর্যন্ত সে এটাকে একদিনও চালায়নি। তাদের ঝগড়ার সুযোগেই সে গাড়িতে উঠে গেল। পাশে দাঁড়ানো 2 মানব তাকে খেয়াল করল না। সানা গাড়িতে ওঠে, গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়ির কাচ নামিয়ে তাদের দিকে বাক্য ছুড়ে, হেই বয়েজ, এনজয় ইউর অ্যাংরি টাইম, আই মিন কোয়ারেল টাইম উইথ ইচ আদার, আই এম গোয়িং টু এনজয় লং ড্রাইভ। আরজে ও এসপির চোখ ছানাবড়া হয়ে গেল সানার হাতে গাড়ি দেখে। দুজনে একসাথে চিৎকার করে উঠল, নো, স্টপ! তারা দৌড়ে সোনাকে আটকানোর আগেই সানা ধোয়া উঠিয়ে চলে গেল। এসপি চিৎকার করে উঠল, আমার গাড়িই আজকে শেষ। আর আমার বউয়ের কিছু হলে তুই শেষ। সাতারা চিহ্ন লা, আমার কি দোষ? আর যে এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের গাড়ির দিকে চলে গেল। এসপি তার গাড়িতে ওঠার আগেই আর যে বাদ সাধে। এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, সাতারা চিহ্ন লা, তোর বউ আগে না শত্রু আগে? আর যে দাঁত খিচিয়ে বলে ওঠে, আগে বউ দেখে নেই, তারপর তোকে পরে দেখে নেব।
এসপি গাড়িতে উঠতেই আরজে এক টান দিল সানার গাড়ির পিছনে। রমণী এতক্ষণে অনেক দূর চলে গিয়েছে। পাশে বসা এসপি তার দিকে আদেশ ছুড়ে। কি গাড়ি চালাচ্ছিস, গরুর গাড়ির মতো ঠেলাগাড়ি। দেখ ওই দিকে তোর বউ ডিরেক্ট বুলেটপ্রুফ ট্রেন চালাচ্ছে। এটা শুনতাই আরজে নিজের গাড়ির ফুল স্পিডে বাড়িয়ে নিল। সে এতক্ষণ সানার লোকেশন সেট করছিল। এত স্পিড দেখে এসপির চোখ বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে ওঠে, আব্বে যাওরা স্পিড কমা, তোর বউ স্বর্গে যাচ্ছে না, কিন্তু আমি নিশ্চিত এত স্পিডে গাড়ি চালালে আমরা ডিরেক্ট নরকে চলে যাব। তোর বউ পাগল, তুই আরো বড় পাগল। হে উপরওয়ালা, বারবার আমি কেন এই পাগল বউ জামাইয়ের সাথে বসি? কেন নন ভাই, স্পিড কমা। গুলশানের পিচ ঢালা রাস্তায় তেজি হওয়ার মতো ছুটে চলছে পাশাপাশি দুটো গাড়ি। একটা এসপির কালো জিপ, অন্যটা আরজের রোলস রয়েলস। আরজের পাশে বসে থাকা এসপির বুকের ডান পাশে হাত। সে যতবার এই জাউরাকে গাড়ির স্পিড কমাতে বলেছে, ততবার যদি উপরওয়ালাকে ডাকত তাহলে এতক্ষণে এই জাউরার গাড়ি ব্লাস্ট হয়ে যেত। কিন্তু সে এখন এমন পর্যায়ে এই দোয়া করতেও পারবে না। কারণ এতে তারই লস। এখনো বিয়ে করে নাই সানিতাকে, 10-12টা বাচ্চা হয়নি, কত স্বপ্ন বাকি এখনো। কিন্তু এখন মনে হচ্ছে তার এগুলো স্বপ্নই থেকে যাবে এই দুই পাগল জামাই বউয়ের চক্করে। অল্প বয়সেই ইন্তেকাল নামক পরোটা খেতে হবে। কতই বা বয়স হবে তার, এই তো চলছে 23-এর ঘর। সে তো ভেবেছিল পৃথিবীতে একজনই এমন উল্টো পাল্টা গাড়ি চালাতে পারে, কিন্তু তার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিল এই জাউরা। তার ভাবনার মধ্যেই আবারও ভেসে এলো আরজের কাতর কণ্ঠস্বর তার প্রেয়সীর জন্য। জান প্লিজ স্টপ দ্য কার। নাক মুখ কুচকে এসপি তার দিকে তাকালো। এই নিয়ে মনে হয় 100বারের উপরে আরজে তাকে এইভাবে ডেকেছে, কিন্তু ওই রমণীর তো খবরই নাই। পাশের সিটে বাচ্চা দেখতে পাচ্ছিস না, কি সব বিবাহিত ওয়ার্ড ইউজ করছিস? আর তোর কোন অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে তোর জান স্টপের মুডে আছে? তোর জান আমার গাড়ি উড়ানোর ফুল মুডে আছে। শালা 12 ভাতারির বাচ্চা, মুখে টেপ লাগিয়ে বসে থাক, না হলে আমি তোকে লাত্তি মেরে ফেলে দেব গাড়ি থেকে। সুইটহার্ট, গাড়ি থামাও। এইসব সুইট ওয়ার্ল্ড তোর বউয়ের উপরে কাজ করবে না। আবার তুই কথা বলেছিস। না না, আমি কিছুই বলবো না, একটা কথাও বলবো না। শুধু আমার গাড়ির কিছু হলে আমি উপরওয়ালার কাছে তোর বউয়ের নামে মামলা ঠুকে দেব। আর যে কিছু না বলে গাড়ির সিক্রেট বক্স থেকে বতারা চিহ্ন এন্দুক বের করে এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে এসপির দিকে বতারা চিহ্ন এন্দুক তাক করল। এবার বল 12 ভাতারি, কি বলবি? এসপি বন্দুক দেখে মনে মনে সখানেই গালি দিয়ে মনে মনে আওড়ায়। সাতারা চিহ্ন লা, তুই একদম প্রোম্যাক্স লেভেলের যাওরা। না হয় গাড়িতেও কেউ বতারা চিহ্ন এন্দুক নিয়ে ঘুরে নাকি, কিন্তু মুখে ফুটে অন্য কথা। নানা জীবন, আপনি চাইলে আমি নানি জানকে থামাতে পারি। তুই নানি বলেছিস ভালো কথা, কিন্তু নানির সাথে জান কেন লাগিয়েছিস? নানি মা বল। এবার রেগে গেল এসপি ভীষণ, মানে সে যা বলবে তার একটা ভুল বের করবেই এই যাওরা। শালা, এই সিরিয়াস মোমেন্টেও তোকে জ্বলতে হবে? তুই আমার বউকে জান কেন বলবি? আব্বে আর আগে নানিও ছিল। আচ্ছা ওকে থামা, না হলে আমি গুলি মেরে তোর খুলি উড়াবো। আর হ্যাঁ, তুই ওর নাম ভুলে ও মুখে নিবি না। এসপি কাদো কাদো মুখ করে সানার দিকে হাত ছুড়ে। নানি জীবন, কোথায় যাচ্ছেন? ওই পাশের রমণীর থেকে আসে নির্বিকার জবাব। সফলতার দিকে। আমরা ধ্বংসের রাস্তায়, আর তোর বউ বলছে সে যাচ্ছে সফলতার দিকে। তুই চুপচাপ ওকে থামতে বল, না হলে তোর। আরজের বাক্য সম্পন্ন হওয়ার আগেই এসপি তড়িঘড়ি করে বলে ওঠে। হা হা, মনে আছে, বলতে হবে না। এবার সে জোরে ডেকে ওঠে। এই কটকটির বাচ্চা, তাড়াতাড়ি গাড়ি থামা, না হলে আমি তোর জাউরাকে বলে দেব তুই ছোটবেলায় লেবু চুরি করে খেয়েছিস। পাশে থাকা আরজে চোখ বড় বড় করে তাকায়। কি হহ, আমার বউ এইরকম কাজ করতেই পারে না, নিশ্চয় তুই ইন্ধন জুগিয়েছিস। এসপির তার কথায় কান নেই, সে আবাও চিৎকার করে ওঠে। আর হ্যাঁ, এটাও বলে দেব তুই স্কুলে একটা ছেলেকে লাভ লেটার দিয়েছিস। বাক্যখানা শ্রবণ হতেই আরজে হঠাৎ গাড়ি থামিয়ে দিল। আচানক গাড়ি থামতেই এসপি ছিটকে সামনে পড়ে গেল। আর একটু হলেই তার মাথাটা যেত সে নিশ্চিত। গর্জে উঠল পাশের মানবের উপর। কি রে, লাভ লেটার দিল তোর বউ, তুই কেন গাড়ি থামালি? অন্য পাশ থেকে প্রত্যুত্তর আসে গম্ভীর স্বরে। ও কাকে চিঠি দিয়েছিল? এসপি আরজেকে গান লোড করতে দেখে চোখ বড় বড় করে তড়িৎ গতিতে বলে ওঠে। বিশ্বাস কর, ওই ছেলে তোর বউয়ের চিঠি পড়ে হাসতে হাসতে ইন্তেকাল পরোটা খেয়েছে, তারপর থেকে ওই ছেলেকে আর স্কুলের আশেপাশেও দেখা যায়নি। কি ছিল ওই চিঠিতে? তোর বউ লিখেছে ওই ছেলেকে দেখলে নাকি তোর বউয়ের অক্সিজেন আটকে আসে। আরজে তাকে বাধা দিয়ে বলে ওঠে। কথা এটা না, কথা হলো তুই কেন ওকে আটকালি না? গেট রেডি টু ডাই নাও।
এসপি বিস্মিত চোখে তাকিয়ে, মানে কি এই জাউরার, এখানে তার দোষটা কোথায়? সানা তো বন্ধুদের সাথে বাজি লেগে দুষ্টুমি করে দিয়েছিল, ওই মুহূর্তে তার খেয়াল ছিল না পাশে এই জাউরা বসা, কিভাবে যে মুখ ফসকে বলে ফেলেছিল। এখন কি হবে তার? আর যে এসপির মাথায় বন্দুক তাক করতেই এসপি করুণ স্বরে বলে, সাতারা চিহ্নলা, তুই এই লেভেলের জাউরামি করিস না, উপরওয়ালা সইবে না। আমি তোর বউয়ের কাছে বিচার দেব তোর নামে। বেঁচে থাকলে তো বিচার দিবি। এসপি সামনে তাকাতেই নজরে আসে সানা দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। দেখ, সামনেই তোর বউ তার স্কুলের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। এটা শুনতাই আর যে তড়িৎ গতিতে সামনে তাকালো, যেখানে দেখা যাচ্ছে সানা গাড়ি থামিয়ে কারো সাথে কথা বলছে। এটা দেখতেই তার মাথায় যেন রতারা চিহ্ন তো চড়ে গেল। সে চোয়াল শক্ত করে এসপিকে ছেড়ে বতারা চিহ্ন ইন্দুক নিয়ে বেরোতে যাবে গাড়ি থেকে, এমন সময় এসপি খেয়াল করল সামনে আর কেউ না, তারই কাটাপ্পা মামা খুশদিল ফারুকী। সে তাড়াতাড়ি আরজেকে আটকায়। এ এ জাওরা জাওরা দাঁড়া, এটা আমার না হওয়া শ্বশুর রে, তুই উনাকে নির্বিঘ্নে মারতে পারিস কিন্তু আমি ওনার মেয়েকে বিয়ে করে নেই। তারপর আরজে থেমে কপাল কুঞ্চিত করে তার দিকে তাকিয়ে সামনে তাকাতেই নজরে এলো সানা একটা মেয়েকে সাথে নিয়ে গাড়িতে উঠছে। পাশের মেয়েটাকে এসপি লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, ওটা তোর না হওয়া নানি। যখন তোর নিজের বউ আছে তখন তুই আমার বউয়ের পিছনে পড়েছিস কেন? সাতারা চিহ্নলা, এখনো হয়নি হবে। তাহলে তুই এখানে বসে আছিস কেন? তুই বুঝতে পারছিস না, আমার মামা তোর মতনই জাউরা। আমাকে দেখলে মেয়ে দিবে না। আর যে ভ্রু কুচকে তার দিকে তাকালো। মুহূর্তে ধরে ফেলল এসপির কাণ্ড কারখানা। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, যাক, তাহলে আমি ছাড়াও অন্য কেউ তোকে ভালো মতো বুঝতে পেরেছে। তোর মামার সাথে কথা বলতে হবে দেখছি, যাতে তোকে মেয়ে না দেয় কখনো। মুহূর্তে এসপির মুখের হাসি গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে সানা খুশদিল ফারুকীর সাথে কথা বলে সানিতাকে নিয়ে গাড়িতে উঠে বসে। সে সানিতার জন্যই এসেছিল চৌধুরী মহলে। সানা গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পর আরজের গাড়ি সামনে চলে আসে। আরজে গাড়ি থামিয়ে এসপির দিকে তাকায়। 12 ভাতারি, তুই তোরটা নিয়ে যা, আমাকে আমারটা দিয়ে যা। ওকে যাওরা। এই বলে এসপি তার দিকে হাইফাইভের জন্য হাত বাড়াতেই আরজের করা দৃষ্টি দেখে হাত নামিয়ে মনে মনে গালি দিয়ে নেমে তার গাড়িতে চলে গেল। সে যেতেই সানা নেমে চলে আসে। সে কারো প্রেমের মধ্যে বামহাত ঢুকাতে চায় না। সানা আরজের গাড়ির কাছে এসে দরজা খুলে উঠে বসবে তার আগেই আরজে তাকে একটানে নিজের কোলে বসিয়ে গাড়ি উল্টো দিকে নিয়ে চলে গেল। এসপি কখন থেকে পাশে বসা রমণীকে লক্ষ্য করছে, চোখে মুখে গাঢ় মেকআপের আস্তরণ, যার কারণে রমণীকে একটু বেশিই সুন্দর লাগছে। এমনিতেই সে একদম দুধে আলতা, তার উপর মেকআপ, একদম পুতুলের মতো লাগছে। কপালে ভাঁজ পেলে রমণীর দিকে প্রশ্ন ছুড়ে, এত সাজসজ্জার কারণ কি? সানিতা তার প্রশ্নের প্রত্যুত্তরে লাজুক ভঙ্গিতে হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে সপ্তদশীর কাণ্ড এসপির মাথায় খেলে গেল। সে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, যাকে দেখানোর জন্য সেজেছিস, সে দেখে নিয়েছে, এখন এগুলো টিস্যু দিয়ে মুছে ফেল। এই বলে সে টিস্যুর বক্সটা সানিতার দিকে এগিয়ে দিল। মূলত এসপি চায় না সানিতার এই রূপ সে ছাড়া আর কেউ দেখুক। সানিতা হতবাক নয়নে তার দিকে তাকালো। কি বলছে এই লোক? সানার মেসেজ পাওয়ার সাথে সাথেই সে সাজতেন বসেছে, প্রায় 1 ঘন্টা লাগিয়ে সেজেছে, এখন নাকি এগুলো মুছে ফেলবে। এসপি সানিতার দৃষ্টি অবলোকন করে বুঝতে পেরেই বলে ওঠে, আচ্ছা, মুছতে হবে না, মাস্ক লাগিয়ে নেয়। আমার কাছে মাস্ক নেই। এসপি কিছু না বলে সামনে একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে রমণীর দিকে তাকিয়ে বলে, চুপচাপ গাড়িতে বসে থাক, আমি আসছি। এসপি দোকান থেকে কয়েকটা মাস্কর সাথে বিভিন্ন রকমের চকলেট, চিপস, আচার কিনে এনে তাকে দিল। ফারাদ ভাই, তুমি এগু। একটা কথা না বলে চুপচাপ এটা মুখে লাগিয়ে তারপর শপিং মলে যাবি। সানিতা কথা বাড়ালো না আর, সে জানে এসপি তার কথা শুনবেও না। তবে সে নিজের পছন্দের চকলেট আর আচার দেখে খুশি হয়ে গেল। এসপি রমণীর উৎফুল্লতায় ভরা চেহারা অবলোকন করতেই তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে গেল। গাড়ি আবারও চলতে লাগলো, উদ্দেশ্য পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। আর যে একটা শুনশান রাস্তা এনে গাড়ি থামায়। সানা চুপচাপ তার কোলে বসেছিল, রমণী ভালো মতোই জানে সে শতবার বললেও আর যে তাকে নামাবে না। তাই চুপটি মেরাই বসেছিল। গাড়ি থামিয়ে আর যে কোন আগমনী বার্তা ছাড়াই এক হাত রমণীর জামার ভেতর ঢুকিয়ে খামচে ধরলে রমণীর উন্মুক্ত কোমর। মুহূর্তে ব্যথায় কুকড়ে উঠল সানা। অন্য হাতে চেপে ধরল রমণীকে গাড়ির হেডবোর্ডের সাথে। মানবী প্রতিবাদের সময়টুকু পায়নি। তার কণ্ঠস্বর থেকে কোন বাক্য নিঃসৃত হওয়ার পূর্বেই আর যে হিসহিসিয়ে বলে ওঠে, কোন ছেলেকে চিঠি দিয়েছিলে তুমি? সামনের রমণী এমন প্রশ্ন অবাক হয়ে পড়ে।
মানে, কোথাকার ছেলে? মানে ওই বারোভাতারি বলেছিল তুমি কাউকে চিঠি দিয়েছিলে, আর চিঠিতে বলেছিলে ওই ছেলেকে দেখলে নাকি তোমার অক্সিজেন আটকে আসে। সানা মনে করার অনেক চেষ্টা করল। না, তার মনে পড়ছে না সে কাউকে চিঠি দিয়েছিল কিনা। এমনিতেই তার ভুলার রোগ আছে, তার ওপর কবে না কবেকার কথা। এটা কি মনে থাকার কথা নাকি? তারপরও এই লোককে জ্বালালোর একটা সুযোগও মিস করতে চায় না সে। তাই নিরেট কণ্ঠে বলে ওঠে, হলেও হতে পারে, আমার মনে নেই। রমণীর এমন নির্বিকার প্রত্যুত্তরে সামনের মানবের রাগ আরও এক ধাপ বেড়ে গেল। দাঁতে দাঁত খিচিয়ে বলে ওঠে, আচ্ছা তাই নাকি, এখন আমি তোমাকে দেখাবো অক্সিজেন কিভাবে আটকে আসে। সে সানাকে আর কিছু বলতে না দিয়ে হামলে পড়ল তার অধরে। নিজের সবটুকু রাগ ঢেলে লুফে নিল রমণীর ওষ্ঠ জোড়া। সানা বাধা প্রদান করার জন্য হাত বাড়াতেই আরজে অন্য হাতে মুঠো বন্দি করে নিল তার হাত জোড়া। বসিয়ে দিল মৃদু কামড় রমণীর অধরে। শীতকাল যেতেই রমণীর শ্বাস আটকে আসার জোগাড়। সে ছুটার আপ্রাণ চেষ্টা করলেও আরজের তাতে কোন হেলদোল দেখা গেল না। 10 মিনিট অতিবাহিত হওয়ার পর আরজে ছেড়ে দিল। রমণীর অবস্থা বেহাল, সে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে আরজের দিকে করা দৃষ্টি নিক্ষেপ করল। আরজে রমণীর হাত জোড়া ছেড়ে নিজের হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, অক্সিজেন এভাবে আটকে আসে বুঝতে পেরেছ? তারা চিহ্ন তোত্তা অসভ্য নির্লজ্জ বেহা। এই বলে সানা নিজের হাত বাড়িয়ে আরজেকে থাপ্পড় দেওয়ার আগেই তার মনে পড়ে গেল আরজের বলা ওই দিনের কথা খানা। তাই নিজের হাত নামিয়ে নিল। আরজে তার দিকে তাকিয়ে নিচু স্বরে আওড়াল, কি হলো, থেমে গেলে কেন? বাই দা ওয়ে, তুমি ওই কাজটা ক্লাস 9-এ করেছ? এবার রমণী অবাক চিত্তে তাকে অবলোকন করল, কণ্ঠে একরাশ বিস্ময়। আপনি কিভাবে জানলেন? ওয়াইফি, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ লেগে ওই ছেলেকে চিঠি দিয়েছিলে, কিন্তু তারপর থেকে ছেলেটাকে আর দেখা যায়নি। এন্ড আই নো, তোমার এসব কিছুই মনে নেই, তুমি একদম ভুলোমন। তার বাক্য কেটে সানা বলে ওঠে, তাহলে আপনি এতক্ষণ অভিনয় করেছেন? আরজে তাকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে আওড়াল, এভাবেই আমি অভিনয়ের সেরা অ্যাওয়ার্ড পাইনি। এসব কিছুর মানে কি, আমি জানতে চাই। আমাকে চুমু খেতে দিলে আমি বলবো। রমণী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, তাহলে আমি জানতে চাই না, কিন্তু আমি চুমু খেতে চাই, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সানা তার দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ মনে মনে ভাবল, সে তো সত্যিই আটকাতে পারবে না, যেই লেভেলের বডি বানিয়েছে, একটা দিলেই তাকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আর যে ততক্ষণে রমণীকে কাছে টেনে নিয়ে তার গ্রীবায় মুখ ডুবিয়ে দিল, সেখানে একটা কামড় বসাতেই সানা ব্যথায় নাক মুখ কুঁচকে গর্জে ওঠে, স্টপ ইট রণভীর, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। আর যে মুখ তুলে তার দিকে তাকালো, নেশালো কণ্ঠে শুধালো, এগুলো ব্যথা না ওয়াইফি, এগুলো স্বামীর ভালোবাসা। ভালোবাসেন আমাকে? আর যে হঠাৎ রমণীর এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত নয়নে তাকে অবলোকন করল তাকে। পরমুহূর্তে আবারও তার কেশে মুখ ডুবিয়ে প্রশ্ন ছুড়ে তার দিকে। তুমি? কোন জবাব এলো না বিপরীত পক্ষ থেকে। বরং সানা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর যে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তার কানের লতিতে হালকা কামড় দিয়ে পুরুষালী হাসকিশরে ফিসফিসালো, আই নো ইউর হার্ট ইভেন ওয়েন ইউ ডোন্ট শে আ ওয়ার্ড, ওয়াইফি। চলো বাকিটা রাতের জন্য। এখন ওই বারোভাতারিকে হারাতে হবে। তার আগে আমরা শপিং মলে পৌঁছাবো। সানা শক্ত কণ্ঠে শুধালো, এখন নামান আমাকে। তাতে অস্বীকৃতি জানালো সামনের মানব। চুপচাপ এভাবেই বসে থাকবে, না হলে আমি রাতের জন্য অপেক্ষা করব না। রমণী তার দিকে ঝাঁঝ মিশানো দৃষ্টি নিক্ষেপ করে সাপের মতো ফুঁসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর যে তার অবস্থা দেখে নিজের দন্ত দিয়ে ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। দিনের আলো তখন শহরের কোল ছেড়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। জিমঘরের কাছের জানালা দিয়ে ঢুকে পড়া শেষ সূর্যরশ্মি রিংয়ের ওপর তির্যক ছায়া ফেলছে। লোহার দড়িগুলো যেন রক্তিম রেখায় আঁকা। ভেতরে বাতাস ভারী, ঘামের গন্ধে মেশানো রাবার আর লোহার তীব্রতা। প্রতিটি শ্বাসে সন্ধ্যার ক্লান্তি নয়, বরং জমে থাকা ক্রোধের উষ্ণতা। রিংয়ের মাঝে সারহাদ দাঁড়িয়ে, শরীর খালি, কেবল কালো ট্রাউজার আর শক্ত করে বাঁধা গ্লাভস। তার বুক ওঠানামা করছে ধীর ছন্দে। চোখ দুটো অদ্ভুত শান্ত, সেই শান্তি যা ঝড়ের আগের আকাশে দেখা যায়। তার সামনে এজাজ, যে এই মুহূর্তে তার প্রতিপক্ষ। চোখে সম্মান, শরীরে সতর্ক। সে জানে, এই বক্সিং শুধু খেলা না, এটা সারহাদের নিজের সঙ্গে নিজের হিসাব মেটানোর উপায়। ঘণ্টা বাজে, শব্দটা সন্ধ্যার নির্বতাকে ছিঁড়ে দেয়। এজাজ প্রথম আঘাতটা ছোড়ে। সারহাদ 1 ইঞ্চিও দেরি করে না। সে মাথা সামান্য সরায়, আঘাতটা বাতাসে কাটে। পাল্টা জ্যাব, ছোট কিন্তু তীক্ষ্ণ।
সারহাদ কথা বলে না, সে কখনোই রিংয়ে কথা বলে না। তার প্রতিটি ঘুষি যেন বাক্য, প্রতিটি ডজ যেন ইঙ্গিত। এজাজ আরেকটু জোর বাড়ায়। পরপর দুটো পাঞ্চ, একটা শরীরে, একটা মুখে। সারহাদ শরীর বাঁকিয়ে নেয়, দ্বিতীয়টা গ্লাভসে ঠেকে থেমে যায়। সেই মুহূর্তে সারহাদের চোখে কিছু একটা জ্বলে ওঠে, হিংসা না, রাগ না, একটা পুরনো, চাপা তারা চিহ্নগুণ। সে এগিয়ে আসে, 1 পা, 2 পা, রিংয়ের দড়ি এজাজের পিঠে ঠেকে। সারহাদের ঘুষি এবার ভারী, প্রতিটা আঘাতে সন্ধ্যার বাতাস কেঁপে ওঠে। এজাজ টিকিয়ে রাখে নিজেকে, দাঁতে দাঁত চেপে। এক মুহূর্তে সারহাদ থামে, ঘুষি নামানো অবস্থাতেই সে দাঁড়িয়ে থাকে। তার বুক ধকধক করছে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে, গ্লাভসের ভেতর আঙুলগুলো মুষ্টিবদ্ধ। তারপর আবার ঘন্টা। রাউন্ড শেষ। এজাজ হাঁপাতে হাঁপাতে 1 পা পিছিয়ে যায়। সারহাদ ধীরে গ্লাভস খুলে ফেলে। তার কাঁধে ঘাম ঝরে পড়ে, কিন্তু মুখে কোনো ক্লান্তি নেই, আছে এক ধরনের ভয়ঙ্কর স্বস্তি, যেন কিছুক্ষণ আগের তারা চিহ্নগুণটা সাময়িকভাবে নিভেছে। সে নিচু স্বরে বলে, আজ এতটুকুই। ইয়ান হাতে পানির বোতল নিয়ে এজাজ ও সারহাদের দিকে এগিয়ে আসে। বসো, ইতালি থেকে ফাদারের কল এসেছে। সারহাদ পানির বোতল থেকে পানি খেতে খেতে বলে, ফাদারকে বলে দাও আমি আর ফিরছি না, না আমি আর ওনার সাথে আছি। এখন আমার রাস্তা আলাদা। বসো, ফাদার বলছে, আপনি আলাদা রাস্তা নিলে উনি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে। তাহলে উনাকে তাই করতে বল। আর আর্যের ব্যাপারে খবর নিয়েছ? জি বসো, ম্যাম। আর আর্যের মধ্যে কোন সম্পর্ক নেই? এই বিষয়ে আরো ভালো করে খবর নাও। হ্যাঁ, সারহাদের আর্যের ব্যবহারে সানার সাথে তার সম্পর্ক নিয়ে মনে সন্দেহের দানা বেঁধেছে। এই বিষয়ে এসপি কেউ জিজ্ঞেস করেছে, কিন্তু ফলাফল শূন্য। সারহাদ জানে তার ভাইকে, প্রয়োজনে বন্ধুত্বের জন্য জীবন দিবে, তারপরও বিশ্বাস ভঙ্গ করবে না। তাই সে এই বিষয়ে বাহিরে খোঁজ লাগিয়েছে। কিন্তু সে জানে না আর যে সানার ব্যাপারে আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সব জায়গা থেকে তাকে দূরে রেখেছে। যতদিন আর যে না চায় এই বিষয় কেউই জানতে পারবে না। শপিং মলের সামনে এসপির কালো জিপটা থামার আগেই হুট করে কোথা থেকে আরেকটা গাড়ি এসে তার গাড়ির সামনে থামে। মুহূর্তে এসপির মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। হাসি খুশি ভাবের উপর বিরক্তির ছিটা দেখা দিল। সে গালি দিবে এমন সময় পাশে বসা রমণীকে দেখে নিজের রাগটুকু গিলে নিল। সামনে তাকাতেই নজরে আসে আর্যের গাড়ি, মনে মনে শখানেক গালি ছুড়ে। সাতারা চিহ্নলা, জাওরা কেয়ামতের আগ পর্যন্ত মনে হচ্ছে আমাকে শান্তি দিবে না। অন্যদিকে আর্যে গাড়ি থামিয়ে কোলে বসা রমণীর দিকে তাকালো। ফাস্ট। প্রত্যুত্তরে বিপরীত পক্ষ থেকে আসে বিরক্ত মাখা কণ্ঠস্বর। আপনি আমাকে নামাবেন নাকি কোলে করে? ম্যাডাম, চাইলে আমি কোলে করে নিয়ে যেতে পারি। সানা কিছু না বলেই কটমট দৃষ্টি নিক্ষেপ করে। আর্যে আর বিরক্ত করল না তাকে। শেষবারের মতো ঠোঁটে একটা শক্ত চুমু রেখে ছেড়ে দিল। সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেমে গেল। আর্যে মুখে সানগ্লাস, মাস্ক, ক্যাপ লাগিয়ে নামল। কেননা এখানে কেউ তাকে দেখে নিলে চারদিকে ভিড় জমে যাবে। আর্যে নামতেই চোখাচোখি হলো এসপির সাথে। দুজনেই দুজনের দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করল। অন্যদিকে সানিতা এগিয়ে আসে সানার দিকে। সানা, শীষ, আজকের মিশন কি? সানা নিচু স্বরে বলে, আজকের মিশন হলো রানভীর ও এসপিকে ফকির বানানো, লাইক মিশন টু ফকির। দুই রমণী হাসতে হাসতে চলে গেল। পিছন পিছন আর্যে ও এসপিও এলো। এসপি ঢুকেই কাউন্টারের সামনে গিয়ে আর্যের উদ্দেশ্যে বলে, শোন, তোর বউয়ের শপিং 3 ঘন্টায়ও শেষ হবে কিনা জানি না। আমি তো ওখানে গিয়ে বসে থাকবো, তুই আসার হলে আয়। আই নো। আর্যে অন্যমনস্ক হয়ে উত্তর দিয়ে সামনে যাবে এমন সময় কিন্তু কিছু একটা মনে হতেই এসপির দিকে তড়িৎ গতিতে তাকালো, নিজের সন্দেহজনিত গলায় বাক্য ছুড়ে। 1 সেকেন্ড ও 3 ঘন্টা লাগিয়ে শপিং করে তুই কিভাবে জানলি? থমকে গেল এসপি, আরেকটা ভুল। কচুমাচু হয়ে বলে ওঠে, ইয়ে মানে, ব। এসপিকে আর কিছু বলতে না দিয়ে আর্যে একটানে তার কলার ধরে নিয়ে আসে। নিজের দন্ত পাট্টি পিষে বলে ওঠে, তুই ওকে নিয়ে মার্কেটে এসেছিস? কত বড় সাহস তোর! ছাড় জাওরা। এসপির বাক্য সম্পন্ন করার আগে পিছন থেকে কাউন্টারে বসা মহিলার আওয়াজ তাদের কানে আসে। আরজে। মুহূর্তে দুজনে পিছন ফিরে তাকালো। মহিলা যদিও আরজিকে চিনতে পারেনি, কিন্তু তার কণ্ঠস্বর শুনেছে স্পষ্ট। আপনি সুপারস্টার আরজে, তাই না? আরজে পড়েছে মহা মুশকিলে, এখন সে কথা বললেই চিনে ফেলবে। তাই এসপিকে চোখ দিয়ে ইশারা করল পরিস্থিতির সামলানোর জন্য। কিন্তু এসপির মনে চলছে অন্য কথা। বাহেই ব্যাটাকে আজ ভাগে পেয়েছি, সব শোধ বোধ করে নিব। ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে ফিসফিসালো। ভাব, জাওরা ভাব, সেই প্রথম দিনের মতো তোকে নাকানি চুবানি খাওয়ালে কেমন হবে।
বারোভাতারির বাচ্চা, আমি তোকে তারা চিহ্ন রেই ফেলব। এই বলে আরজে নিজের পেছনে থেকে বতারা চিহ্ন এন্দুক বের করার জন্য হাত দিয়ে দেখে বতারা চিহ্ন এন্দুক নেই। সে গাড়িতে রেখে এসেছে। এটা দেখে এসপি তো মহা খুশি। যা, আজকে তোর বতারা চিহ্ন এন্দুকও নেই। শোন, এখন আমি তোকে বাঁচাতে পারি, এক শর্তে, যদি তুই আমাকে সবকিছুর জন্য সরি বলিস। আরজে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তার দিকে বাঁকা হেসে বলে, শোন, আমার নেক্সট প্রজেক্টে তোর মামা থাকবে। ভাব, বারোভাতারি ভাব, একবার যদি আমি তোর মামাকে বলে দেই তুই উনার মেয়ে নিয়ে ঘুরতে এসেছিস, তাহলে কি হবে? বাক্যখানা শ্রবণ হতেই এসপি দাঁত কিরমির করে হাজার খানেক গালি দিল। এদিকে কাউন্টারের মহিলা একটানা ডেকেই যাচ্ছে আরজেকে। এসপি মুখে মেকি হাসি টেনে মহিলার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আরে কি সব আরজে মারজে বলছেন? উই আর বেস্টু ফেস্টু, দিস ইস মন্টু। এই বলে আরজের কাঁধে চাপড় মারল। আরজে এদিকে ভীষণ বিরক্ত। বারোভাতারির বাচ্চা, কাঁধের থেকে হাত সরা। আর কি সব মন্টু চন্টু নাম দিচ্ছিস? চুপ করে থাক, আর যা বলছি তা শোন। সো দিস ইস মাই বেস্টু মন্টু। মন্টু শোনা শেহায়। আরজে তাকে ফেলে সামনের দিকে চলে গেল। এদিকে মহিলাটি নিজের ভুল বুঝতে পেরেই এসপিকে সরি বলে দে। সানা অনেকক্ষণ ধরে একটা শাড়ির দর নিয়ে রেষারেষি করছে, কিন্তু সামনে থাকা সব অ্যাসিস্ট্যান্ট কিছুতেই মানতে চাইছে না। আর সানাও শাড়িটা ছাড়তে চাইছে না, ভীষণ সুন্দর। এদিকে আরজে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে, সে এই মেয়েকে বলতেও পারছে না কিছু। তার আওয়াজ শুনলে আবার তাকে চিনে ফেলবে। তাই দূরে দাঁড়িয়ে মোবাইল দেখছে, কাল থেকে আবার তার শুটিং স্টার্ট হবে। আর সানাকে বললেই যে এই মেয়ে শুনবে তার কোন গ্যারান্টি নেই, এই মেয়ে যেটা চায় সেটা করেই ছাড়ে, এবার যেভাবে হোক। সানা কখন থেকে লক্ষ্য করছে সেলসগার্লও বারবার তার পিছনে তাকাচ্ছে, কিন্তু কথা বলছে তার সাথে। সে তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই নজরে আসে আরজে। মুহূর্তে তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে নিচু স্বরে বলে, পছন্দ হয়েছে, ভীষণ হ্যান্ডসাম তাই না? মেয়েটি চমকে উঠল। মানে, আবে ফিগার নট, দ্যাট ইজ মাই হাফপ্যান্ট, আই মিন হাজবেন্ড। এবার সামনের মেয়েটির হালাত খারাপ, সে অনুতপ্ত স্বরে বলে ওঠে, আম সো সরি ম্যাম। আরে কি সরি মরি বলছেন? আই নো হি ইজ হ্যান্ডসাম, এন্ড ইউ নো মাই হার্ট ইজ সো বিগ লাইক আটলান্টিক মহাসাগর। ম্যাম ওই মানে, আরে ডোন্ট ওয়ারি, ইউ লাইক এন্ড আই উইল গিভ, জাস্ট ইউ মাস্ট গিভ মি 50% ডিসকাউন্ট ফর দিস শাড়ি। মহিলা 50% এর কথা শুনে একটু পিছিয়ে গেল। ম্যাম, এটা তো রুলসের বাহিরে, আপনি। আরে আমি যেটা বলছি সেটাও রুলসের আউটে, এত হ্যান্ডসাম কাউকে পাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, সাথে নাম্বার ফ্রি। সানা তার ভ্রু নাচিয়ে ইশারা করল এতে রাজি কিনা। মহিলাটির তাৎক্ষণিক রাজি হয়ে গেল। ওকে ম্যাম, ওকে, আমি নাম্বার টাইপিং করছি, আপনি শাড়ি প্যাকিং করুন। সানা নাম্বার দিয়ে দিল, তার পরিবর্তে তার হাতে চলে এলো কাঙ্ক্ষিত শাড়িটি। সানা যাওয়ার সময় মেয়েটিকে এক চোখ টিপ দিয়ে বলে ওঠে, সো শাড়ি আমার, স্বামী আপনার, আর হ্যাঁ, কলিং হ্যাঁ। মেয়েটি লজ্জা পাওয়ার ভঙ্গিতে মুখে হাত দিয়ে ঢেকে ফেলল। থ্যাঙ্কস ম্যাম। সানা মনে মনে বলে ওঠে, যত্ত সব, এই বলে চলে আসে। আরজে মোবাইল থেকে চোখ উঠিয়ে দেখে সানা দরজার কাছে। সে সানার পিছন যাবার পূর্বেই পিছন থেকে সেই সেলসগার্লও ডেকে ওঠে, এক্সকিউজ মি। আরজে না শোনার ভঙ্গিতে সামনে এগোলে মেয়েটি এবার তার সামনে চলে আসে। হেই মিস্টার, আপনাকে বলছি। আরজে কালো চশমার আড়াল থেকে তার দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করল। হ্যালো হ্যান্ডসাম, আপনার বউয়ের সাথে আমার কথা হয়ে গিয়েছে। আপনার বউ রাজি আছে, আমরা কথা বলতে পারি। মেয়েটির কথা শুনে আরজের মাথায় রতারা চিহ্ন তো ছড়ে গেল। সে সামনে থাকা সানার দিকে তাকাতেই সানা দূর থেকে তাকে ফ্লাইং কিস ছুড়ে মারে। সে শক্ত কণ্ঠে সামনের মেয়েটি কি কিছু বলার জন্য মুখ খুলতেই পিছন থেকে কারো অট্টহাসির আওয়াজ আসে, সেটা আর কেউ না, এসপি। তার এই মুহূর্তে আরজের অবস্থা দেখে পেট ফেটে হাসি আসছে। তার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, দেখেছিস কেমন ডেঞ্জারেস বউ বিয়ে করেছিস, তোকে বিক্রি করে উনি শাড়িতে ডিসকাউন্ট নিয়ে পালিয়েছে। কাঁধের থেকে হাত সরা। এই বলে আরজে ভারী ভারী কদম ফেলে সানার দিকে চলে গেল। আজ রাতে এই মেয়েকে এমন টাইট শিক্ষা দিবে, জীবনের মতো মনে রাখবে। পৃথিবীতে কেউ শাড়িতে ডিসকাউন্ট নেওয়ার জন্য নিজের জামাই বিক্রি করে কিনা তার মতে জানা নেই। গত 4 ঘন্টা ধরে আরজে ও এসপি রমণীদের পিছনে হেঁটে হেঁটে বিরক্ত। কিন্তু তাদের থামার কোন নামই নেই। এবার দুজনে ক্যাফেটেরিয়াতে বসে আছে। দুজনের সামনেই কফির খালি মগ 5 থেকে 6টা করে। গত 4 ঘন্টায় তারা এগুলো সবার করেছে। এসপি আহত স্বরে বলে ওঠে, যাওরা, আমার তো মনে হচ্ছে আমরা বুড়ো হয়ে যাব, আজরাইল এসে আমাদের উপরওয়ালার কাছে নিয়ে যাবে,
তারপরও কেয়ামতের আগ পর্যন্ত এদের শপিং শেষ হবে না রে। আর যে প্রথমবারের মতো তার কথায় মতো দিল। 12 ভাতারির বাচ্চা, আমারও মনে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম তুই ঠিক বলেছিস। সানা ও সানিতার শপিং শেষ হয় রাত 11টার দিকে। শপিং শেষ করে যে যার বাড়ি ফিরে। এসপি সানিতাকে নিয়ে যায় চৌধুরী মহলে। চৌধুরী মহলের সামনে তার গাড়ি থামতেই সে সানিতাকে ইশারা করল নামতে। ফারাদ ভাই, তুমি ভিতরে যাবে না। হাতোর বাপ আমাকে দেখলে ডিরেক্ট চাঁদের দেশে পাঠাবে, তুই যা। পাপা হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আমি পরে যাব, তুই যা। সানিতা আর কি বলবে, সে নামার জন্য সিট বেল্ট খুলতেই এসপি তার দিকে একটা বক্স এগিয়ে দেয়। সানিতা অবুঝের মতো প্রশ্ন ছুড়ে, এটা কার জন্য? যাকে দিচ্ছি তার জন্য। সানিতা তার হাত থেকে বক্সখানা নিয়ে খুলতেই চোখে পড়ে স্টার শেপের একটা ডায়মন্ডের লকেট। মুহূর্তে তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সে এসপিকে ধন্যবাদ দেওয়ার আগেই এসপি বলে ওঠে, তাড়াতাড়ি যা, না হলে তোর বাপ এসে আমার ঘাড় মটকাবে। সানিতা গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিয়ে ভিতরে চলে গেল। এসপি তার যাওয়ার দিকে তাকিয়ে যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ তাকিয়েছিল। সানিতা ভিতরে যেতেই তারপর গাড়ি নিয়ে মুনলাইটের দিকে চলে যায়। অথচ তারা দুজনেই খেয়াল করেনি দোতলা থেকে এক জোড়া তীক্ষ্ণ চোখ তাদের দিকে তাকিয়ে মনে মনে নিয়ে নিল এক কঠিন সিদ্ধান্ত। সানা ও আর যে ব্ল্যাক স্পেসে আসে রাত প্রায় 12টার দিকে। সানা ততক্ষণে আর্যের কোলে বসে তার বক্ষস্থলে মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে। আর্যে আসার সময়ও তাকে কোলে করে বসিয়ে নিয়ে এসেছে। আর্যে ভালো করে তার ঘুমন্ত প্রেয়সীকে লক্ষ্য করছে। তার নজর গিয়ে থামে রমণীর অধরে, যেখানে তার দেওয়া চিহ্নটা জ্বলজ্বল করছে। ওই সময় ওই মেয়ের সাথে তাকে নিয়ে ডিল করার জন্য সানাকে গাড়িতে বসিয়ে ভালো মতো জব্দ করেছে। সেই জব্দের তোপে রমণীর অধরের অবস্থা বেহাল, এক কোণে কেটেও গিয়েছে, তার গ্রীবার বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন। আর্যে প্রতিটা জায়গায় হাত বুলিয়ে চুমু রেখে দিল। শেষমেশ সানা স্বীকার করেছে, সে যেই নাম্বার ওই মেয়েকে দিয়েছে এটা আর্যের না অন্য কারোর। আর্যে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে পার্কিং লটে গাড়ি রেখে সানাকে কোলে করে লিফটের ভিতরে চলে যায়। পিছনে সানার শপিং ব্যাগগুলো নিয়ে আসে জ্যাক ও কাইলিন। লিফট বন্ধ হওয়ার সাথে সাথেই পার্কিং লটের আলো আধারির মাঝে জ্বলে ওঠে ব্ল্যাক মার্সিডিসের হেডলাইট। সেই সাথে জ্বলে ওঠে একজোড়া নীল চোখ, মাস্কের আড়ালে ঠোঁটের কোণে ত্রুর হাসি, মাথায় চলছে বিকৃত খেলার রেশ। Well, JB King, the time has come to strip you of what matters to you most, your soul. তো জেবি কিং, সময় এসে গেছে তোর কাছে যা সবচেয়ে মূল্যবান, সেই প্রাণভোমরাটাকেই ছিনিয়ে নেওয়ার। আজ শুটিংয়ের প্রথম দিন, কিন্তু বাংলাদেশে শুটিংয়ের শুরুর পার্টগুলো না মাঝের কয়েকটা পার্ট শুট করা হবে। এদিকে সারহাদ ইচ্ছা করেই আরজেকে কিসিং সিন শুট করতে দিয়েছে, তার উপর তার সব বডি ডাবলগুলোকেও সরিয়ে দিয়েছে। সারহাদের অ্যাকশন বলার সাথে সাথেই ক্যামেরা চলতে শুরু করে। পাশে থাকা ঈশানী তো মনে মনে ভীষণ খুশি। কিন্তু আরজের কোন দিকে খেয়াল নেই, সে চোয়াল শক্ত করে, হাত মুষ্টিবদ্ধ করে, রক্তচক্ষু নিয়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে, যেখানে দেখা যাচ্ছে সানা সারহাদের সাথের চেয়ারে বসে, আর কিছু একটা নিয়ে তারা হাসাহাসি করছে। জাওয়ান ম্যানশনের সবচেয়ে বড় কক্ষটিতে সোফিয়া জাওয়ান বসে একা। দরজা বন্ধ, ভেতরে নীরবতা। সেই নীরবতা চিরে রকিং চেয়ারটা ধীরে দুলছে, কাঠের পুরনো শব্দ করে। ক্রিক ক্রিক। সোফিয়া বসে আছে সেই চেয়ারে, চুল খোলা, মুখে কোনো হাসি নেই। এখানে অভিনয়ের দরকার পড়ে না। এই ঘরটাই একমাত্র জায়গা যেখানে সে নিজেকে সম্পূর্ণ হতে দেয়, ভাঙা, ভয়ঙ্কর, বিকৃত, অথচ নির্ভুল। চেয়ারের দোলের সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে সকালের দৃশ্যগুলো। প্রথম কাতারেই আসে আরজে, নামটা মনে হতেই তার ঠোঁট শক্ত হয়ে আসে। রকিং চেয়ার আরও একটুখানি জোরে দুলে ওঠে। সে বিশ্বাস করতে পারছে না নিজের তারা চিহ্ন তো আজ তার সামনে দাঁড়িয়ে শর্ত দিয়েছে। শর্ত, এই শব্দটাই তার ভেতরের নার্ভে তারা চিহ্নই চালায়। সে চোখ বন্ধ করে, তার মনে পড়ে এই ম্যানশন, এই চেয়ার, এই ঘর সবকিছু সে নিজে বানিয়েছে। তারা চিহ্ন তো দিয়ে, মানুষ ভেঙে, আর আজ এই সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ে তার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে। সানা এক মুহূর্ত চোখ খুলে, নিজের তর্জনী দ্বারা কপাল ঘষে আবারও ভাবনায় ডুব দিলেন। আরজেকে ছোটবেলায় থেকে তিনি একটা হিংস্র দানবে পরিণত করার জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি, তাহলে তার মধ্যে হৃদয় নামক জিনিসটা কোথা থেকে এসেছে? যদি হৃদয় না থাকে তাহলে ওই মেয়েটার জন্য এত মায়া কেন? না ওনার কোন ভুল হয়নি, টর্চার সেল, হার্ড ট্রেনিং, ড্রাগস থেকে শুরু করে সবকিছু ঠিকই ছিল।
তার সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী স্তম্ভ বানিয়েছে আরজেকে। এখন যদি আরজে তার বিরুদ্ধে চলে যায় কি হবে? ধ্বংস। না আর ভাবতে পারছে না সে, হঠাৎ মধ্যে কাঠের দরজা ঠেলে প্রবেশ করল মুসাব, নিচু স্বরে বলে। লেডি দুবাইয়ের উদ্দেশ্যে 2 শিপ মেয়ে পাঠানো হয়েছে, কিন্তু রাশিয়ান স্মাগলাররা আরজেকে ছাড়া ডিল ফাইনাল করতে চাইছে না। সোফিয়া চোখ খুলে তাকালো তার দিকে। আরজে কোথায়? সোফিয়ার প্রত্যুত্তরে নিজের মাথা আরেকটু নোয়াল মুসাব। মুহূর্তে সোফিয়া ধরে ফেলল, নিজের চোয়াল শক্ত করে বুলি ছুড়ে। আবারও আরজে ওই মেয়েটার সাথে? নিজের দাপিয়ে ওঠা মস্তিষ্কে মুহূর্তে লাগাম টানল সোফিয়া। কেননা সে হলো ঠান্ডা মস্তিষ্কের প্যাথেটিক। তার মতে, রাগ আর দুর্বলতা মানুষের ধ্বংসের কারণ। সে সানার ব্যাপারে অলরেডি ভেবে রেখেছে। যদি কথায় মানে তো ভালো, না হলে অন্য রাস্তা দেখে নিতে 1 ন্যানোসেকেন্ডও অতিবাহিত করবে না। তারপর পাশে থাকা ব্যাগ থেকে একটা ছবি বের করে টেবিলের উপর রাখল। মুসাব, তুমি নিজ হাতে ওকে কবর দিয়েছিলে তাই না? ছবিটা দেখতেই মুসাবের মুখে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। একটা শুকনো ঢোক গিলে আওড়ায়। জি লেডি, ওকে তো আর যে নিজ হাতে মেয়ে তারা চিহ্ন রেছিল। কেন? নিজের জিহ্বা খসে প্রশ্ন খানা বের করতে গিয়েও মুসাব থেমে গেল। কেননা সোফিয়া প্রশ্ন একদম পছন্দ করে না। কিন্তু সামনের মানবী দৃঢ়চিত্তে বলে, ওই মাস্টারের চোখ জোড়া নীল, আর ওরও। আরও ভালো করে খোঁজ লাগাও এই মাস্টারের। সাথে সারহাদ চৌধুরীর উপর নজর রাখো। লেডি, কোথাও ওই মাফিয়া কিং ব্ল্যাক হান্টার এই মাস্টার নয় তো? সোফিয়া সামান্য কপাল কুঞ্চিত করে তাকালো। হাত মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত করে হাতে থাকা ছবিটা ক্যান্ডেলের আতারা চিহ্ন গুনে ধরল। মুহূর্তে ছবিটা দাউ দাউ করে আতারা চিহ্ন গুনে পড়ে ছাই হয়ে গেল। অবগায় পড়ে থাকা ছাইয়ের দিকে তাকিয়ে সোফিয়া বলে ওঠে, তাহলে আরেকবার সেই ভয়ঙ্কর রতারা চিহ্নতের খেলায় মেতে উঠবে সোফিয়া, যার সূচনা 12 বছর আগে হয়েছিল। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে ধীরে ধীরে। রোদের সেই আলোতে অন্ধকার রাতের সব তীব্রতা যেন নরম হয়ে এসেছে। সানা চোখ মেলে তাকালো। প্রথমে সে বুঝতে পারেনি নিজের শরীরটা কেন এত উষ্ণ, কেন বুকের ওপর কারো নিঃশ্বাসের ছন্দ অনুভূত হচ্ছে। নাসারন্ধ্রের গহ্বরে প্রবেশ করছে কফি উডের সাথে ভ্যানিলার করা স্মেল। তার মাথায় সবকিছু ক্যাচ করতে 2 মিনিট লাগলো। একে একে সব স্মৃতি স্পটে এসে হাজির হলো। সাথে আর্যের করা কালকের কর্মকাণ্ডগুলো। তারপর নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করতেই নজরে আসে আর্যে, সে তাকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। এক হাত সানার কোমরের চারপাশে শক্ত হয়ে আছে, অন্য হাতটা তার পিঠের মাঝ বরাবর। সানা নিঃশব্দে তাকিয়ে রইল। সানা নড়তে গেলেই আর্যের হাত আরও শক্ত হলো। ঘুমের ঘোরেই সে কপাল কুঁচকে ফিসফিসাল। ওয়াইফি, একদম নড়বে না। রমণী এক পলক ঘুমন্ত আর্যের দিকে নজর বুলিয়ে দুষ্ট হেসে তার বুকে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে আর্যে ঘুম থেকে ধরপড়িয়ে ওঠে বসে। রমণীর দিকে নিষ্প্রভ দৃষ্টি আরোপ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, হেই ওয়াইফি, সাত সকালে এমন কামড়াকামড়ি শুরু করলে কেন? সানা নাকের পাঠাতন ফুলিয়ে প্রত্যুত্তর করে, আচ্ছা একটা খেতেই এত কথা, আর কাল আপনি আমাকে কতগুলো দিয়েছেন? আরজে ঠোঁট কামড়ে হেসে তার দিকে তাকালো। ধীর কণ্ঠে বলে, আচ্ছা তো তোমার কিছু মিছু করতে মন চাইছে, সেটা বল। আপনার মাথায় কি সারাক্ষণ এসব গোবর ঘুরে? আরজে আরও এক ধাপ তার দিকে এগিয়ে গেল। গোবর না ওয়াইফি, এগুলো সুচিন্তা যেটা প্রতিটা বিবাহিত পুরুষের করা দরকার। সানা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করল আর্যের দিকে, সে নিশ্চিত এই লোকের মাথার তার 3-4টা ছিঁড়া, আর না হয় গাঞ্জা খেয়ে এসেছে। কিছু মনে পড়তেই কপালে ভাঁজ ফেলে শুধালো, এসব ছাড়েন, রিয়ানা বলেছে আপনি নাকি খোলস নিয়ে ঘুরেন। হ্যাঁ ঘুরি তো, তুমি খোলস ছাড়া দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। আরজে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের শার্টের বোতামে হাত রেখে একটা একটা করে খুলতে শুরু করল। এটা দেখে সানার চোখ কপালে। সে তড়িঘড়ি করে বলে ওঠে, এ কি আপনি শার্টের বোতাম কেন খুলছেন? ওয়াইফি, তোমাকে খোলস ছাড়া দেখাচ্ছি, চলো ফ্যামিলি প্ল্যানিং শুরু করে বাংলাদেশের জনসংখ্যা বাড়াই, সুনাগরিকের দায়িত্ব পালন করি। বাক্যখানা শ্রবণ হতেই সানা 2 হাত দূরে চলে গেল। শক্ত কণ্ঠে বলে, আমি দেশের দায়িত্বশীল নাগরিক, এসব জাওরাগিরি করি না। জাওরা শব্দটা শ্রবণ হতেই আর্যের মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল, রুক্ষ স্বরে হিসহিসাল। ওয়াইফি, কি নাম বললে তুমি? রমণী তাড়িঘড়ি করে নিজেকে শুধরে নিল। জাওয়ান বলেছি, জাওয়ান। কান পরিষ্কার করে শুনুন, এই কান নিয়ে জনসংখ্যা বাড়বে না। আর্যে ভাবুক চিত্তে বলে ওঠে, জনসংখ্যা বাড়াতে কান লাগে নাকি? সানা প্রথমে বুঝল না, পরে বুঝতেই একটা বালিশ এনে আর্যের দিকে ছুঁড়ে ফেলার আগেই আর্যে এক হাতে বালিশ ধরে টান দিয়ে সানাকে তার বুকের উপর ফেলে দেয়।
রমণীকে 2 হাতে শক্ত করে ঝাপটে ধরল বুকের সাথে। সানা ওঠার চেষ্টা করতেই আরজে তার কানের কাছে ফিসফিসালো, ওয়াইফি জাস্ট 10 মিনিটে এভাবেই থাকো। একটু নড়চড় করলে নিশ্চিত আমার জনসংখ্যা বাড়ানোর মুড চলে আসবে। সানা মনে মনে শখানেক গালি দিয়ে সেভাবেই থাকল। গ্যারান্টি নেই কখন কি করে বসে এই লোক। 10 মিনিট যেতেই আরজে তাকে সত্যি সত্যি ছেড়ে দিল। তারপর রুম থেকে বের হওয়ার সময় সানাকে বলে গিয়েছে তারা একসাথে যাবে, যদি কোনোমতে সানা ওই বারোভাতারির সাথে যাওয়ার চেষ্টা করে তাহলে এসপিকে ফ্ল্যাট সহ উড়িয়ে দিবে। আজ শুটিংয়ের প্রথম দিন, কিন্তু গল্পের শুরু নয়, শেষও নয়, মাঝখানের কিছু পার্ট শুট করা হবে। শুটিং সেটটা সাজানো হয়েছে পুরনো ঢাকার এক পরিত্যক্ত জমিদার বাড়ির আদলে। বিশাল খোলা উঠান, চারপাশে খসে পড়া দেয়াল, দেয়ালের গায়ে শত বছরের জমে থাকা দাগ। লোহার লাইট স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো, কেবল সাদা আলো ঢেলে দিচ্ছে দৃশ্যের উপর। মনিটরের সামনে দাঁড়িয়ে আছে টেকনিক্যাল টিম। সারহাদ দাঁড়িয়ে আছে মনিটরের ঠিক পেছনে। কালো শার্ট, হাতা গোটানো, চোখে সেই পরিচিত শীতল দৃষ্টি। আজ সে ইচ্ছা করেই আরজের সব বডি ডাবল সরিয়ে দিয়েছে। কোনো বিকল্প নেই, কোনো নিরাপদ দূরত্ব নেই। কিসিং সিনটা আজ আরজেকেই করতে হবে সম্পূর্ণ, নিখুঁত, বাস্তব। আরজেকে এই ব্যাপারে জানানো হয়েছে শুটিং সেটে আসার পর। এই নিয়ে সারহাদের সাথে তার এক ধাপ বিতর্কও হয়েছিল। এক মুহূর্তের নীরবতা, তারপর সারহাদের গলা, গভীর, নিয়ন্ত্রিত, তারা চিহ্নরই ধার দেওয়ার মতো ঠান্ডা। অ্যাকশন, ক্যামেরা চলতে শুরু করে। সেটের এক পাশে ঈশানী দাঁড়িয়ে। তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি। সে মনে মনে ভীষণ খুশি, এই প্রথম সে আরজেকে কিস করবে। কিন্তু আরজে, তার চোখে কিছুই নেই, না ক্যামেরা, না সংলাপ, না দৃশ্য। সে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে। হাত দুটো মুষ্টিবদ্ধ, এতটাই শক্ত যে শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। চোখ দুটো লালচে, তারা চিহ্ন তোচক্ষু নিয়ে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সেখানে, ফ্রেমের বাইরে, কিন্তু তার দৃষ্টির ঠিক কেন্দ্রে, সানা বসে আছে। সারহাদের পাশের চেয়ারে। সারহাদ তার দিকে ঝুঁকে কিছু একটা বলছে, দুজনেই হেসে উঠছে। আরজের বুকের ভেতর কোথাও কিছু একটা চেপে ধরে। রাগে তার সারা শরীর কাঁপছে। ক্যামেরা সামনে, সংলাপ আসছে, দৃশ্য চলছে, কিন্তু তার মাথার ভেতরে একটাই দৃশ্য বারবার ফিরে আসছে, সানার দিকে ঝুঁকে থাকা সারহাদ, আর সেই হাসি, যা তার শিরার রন্ধ্রে রন্ধ্রে তারা চিহ্ন গুণ ধরিয়ে দিচ্ছে। সারহাদ মনিটরের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের কোণে সে সব দেখছে। আরজের শক্ত হয়ে থাকা শরীর, তার দৃষ্টির দিক, তার নীরব ক্ষোভ। তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা হাসি খেলে যায়। সানার পিছনে এসপি দাঁড়িয়ে, সে এতক্ষণ আরজেকে লক্ষ্য করেনি, কিন্তু নজরে আসতেই চোখ সরু হয়ে এলো। এই জাউরা এভাবে ফুঁসছে কেন? দৃষ্টি অনুসরণ করে নজর থামে তার ভাইয়ের উপর। মুহূর্তে মাথায় চলে গেল হাত। মনে মনে হাইহুতাশ করে। এই জাউরা আবার শুটিংয়ে ও কোন বতারা চিহ্ন এন্দুক নিয়ে আসেনি তো, তাহলে আমার ওয়ান এন্ড অনলি ব্রাদারের কি হবে? এখনো তো আমার ভাইয়ের বিয়েও হয়নি, কই ভেবেছিলাম ভাবির সাথে বসে আড্ডা দিব। আর হবে না বোধ হয়। অন্যদিকে সানা আরজের স্ক্রিপ্ট চেঞ্জ করা হয়েছে এ বিষয়ে সে অবগত, সে জানে আজ আরজের কোন ফাইটিং সিন হবে, আর সে শুটের সব ড্রেস আগেই রেডি করে রেখেছে। তাকে বলা হয়েছে, এসব ইন্টিমেট সিন করার জন্য আরজের বডি ডাবল থাকবে। তাই রমণী নিশ্চিত মনে বসে। পাশে সারহাদ সানাকে স্ক্রিপ্টের একটা ফানি পার্ট বলছে, যেটা শুনে সানা নিজের হাসি আটকাতে পারছে না। সেটটা তখন নিঃশ্বাস আটকে রাখা এক জীবন্ত দেহের মতো। আলো স্থির, ক্যামেরা চলমান, সবাই নিজের নিজের জায়গায় জমে আছে। ঈশানী ফ্রেমে এগিয়ে আসে। স্ক্রিপ্ট অনুযায়ী এই সিনে তার ঠোঁটের কাছে যাওয়ার কথা আরজের। তার চোখে সেই প্রত্যাশিত আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে প্রস্তুত হাসি। কিন্তু আরজে থামে না, এক সেকেন্ড, ঠিক এক সেকেন্ড সে ঈশানীর পাশ কাটিয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই সে ঘুরে আসে অন্যদিকে। সবার চোখের সামনে, সেটের একেবারে মাঝখানে বসে থাকা সানার সামনে। সময় যেন আচমকা থেমে যায়। ক্যামেরা তখনও রোল করছে, লাইট তখনও জ্বলছে। আরজে আকস্মিক কোনো আগমনী বার্তা ছাড়াই সে ঝুঁকে পড়ে রমণীর একেবারে কাছে। তার হাত সানার চেয়ারের পাশে গিয়ে থামে। আর তারপর সানার অধরে তার অধর। মুহূর্তে পুরো সেট নিঃশ্বাস নিতে ভুলে যায়। কেউ চিৎকার করে না, কেউ কাট বলে না, কেউ নড়াচড়া করে না। মুহূর্তে এই দৃশ্য সারহাদের মস্তিষ্কে ধপ করে, প্রতিহিংসার তারা চিহ্ন গুণ জ্বালিয়ে দেয়। হাত মুষ্টিবদ্ধ করে, চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে।
এই সবকিছুর মাঝেও যে নির্বিকার চিত্তে মিটিমিটি করে হেসে চলছে, সেটা আর কেউ না, এসপি। তারও সানার মতো সিরিয়াস মোমেন্টে হাসি আসে। তবে আজকে হাসি আসছে এই জাউরার জেলাসি দেখে। আর যে কটকটির সাথে তার ভাইকে দেখেই যে জ্বলে উঠেছে এটা ভালো মতোই বুঝতে পেরেছে সে। সাথে এটা ভেবে খুশি লাগছে, যাকেই জাউরা তার ভাইকে মারেনি। তার মানে, ভাবি নিশ্চিত, জাওয়ান ম্যানশনের ভেতরটা অস্বাভাবিকভাবে ভারী। ঝাড়বাতির আলো ছাদ থেকে নেমে এলেও নাতাশার ঘরে অন্ধকারটা যেন আলোর চেয়েও ঘন। নাতাশা নিজের ঘরের ভেতর পায়চারি করছে। একবার জানালার কাছে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আসছে দরজার দিকে। মখমলের পর্দাগুলো স্থির, কিন্তু তার বুকের ভেতর বাতাস ছুটে বেড়াচ্ছে। পায়ের শব্দে ঘরের কার্পেট দমবন্ধ করা নির্বতাকে বারবার ছিন্ন করছে। তার মাথার ভেতর একটা দৃশ্য ঘুরে ফিরে আসছে, সেই দিনের পার্কিং লট। হঠাৎ জ্বলে ওঠা হেডলাইট, ইঞ্জিনের গর্জন, আর সেই মুহূর্তের ভয়, যেটা এখনো তার শিরদাঁড়ায় জমে আছে। সাহিল মির্জাদের পাওয়ার কাজে লাগিয়ে ওই লোকটাকে খুঁজার বহু চেষ্টা করেছে বাট পায়নি, কোন সিসিটিভির ফুটেজও পাওয়া যায়নি। সে এই মুহূর্তে ভাবছে, এই সব তার বড়মাকে বলা উচিত হবে কিনা। এদিকে তার ড্যাড ফিরোজ জাওয়ান ও দেশের বাহিরে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, ড্যাড দেশে আসলেই আমি ড্যাডকে সব বলবো। সবাই বাকরুদ্ধ, সেটের বাতাসটা হঠাৎ ভারী হয়ে ওঠে যেন আলো, ক্যামেরা, মানুষের ভিড় সবকিছু একসাথে চেপে ধরেছে সময়কে। আর যে সানার ঠোঁট থেকে সরে আসতেই যে নীরবতা নেমে আসে, সেটি আর নীরবতা থাকে না, তা হয়ে ওঠে অদৃশ্য বিতারা চিহ্ন স্ফরণের পূর্বলক্ষণ। সেই মুহূর্তে সারহাদ নিজেকে আর আটকে রাখতে পারে না। তার পা দুটো আপনা আপনি এগিয়ে যায়। মাথার ভেতরে কোনো কণ্ঠ যুক্তি দেয় না। সব যুক্তি পুড়ে ছাই হয়ে গেছে। তার চোখে আতারা চিহ্ন গুণ, মুখে সেই বরফঠান্ডা মুখোশ নেই আর। সে আর্যের দিকে এগিয়ে আসে, একদম কাছাকাছি এমনভাবে, যেন পরের মুহূর্তেই রতারা চিহ্ন তো ঝরবে। পরিস্থিতি বুঝে ঠিক তখনই এজাজ সামনে এসে পড়ে। এজাজ জানে এই 1 সেকেন্ড দেরি হলে সব শেষ। সে সারহাদের বুকের সামনে হাত রেখে তাকে থামায়। দুজনের শরীরের সংঘর্ষে বাতাস কেঁপে ওঠে। সারহাদের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। তার মুষ্টিবদ্ধ করা হাত ধরে ফেলে এজাজ। সারহাদের কানের কাছে নিচু স্বরে ফিসফিসালো, বসো, প্লিজ, কুল ডাউন। চারদিকে জওয়ানদের লোক। এই মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে, না হয় ম্যামের জন্য প্রবলেম হয়ে যাবে। সারহাদের হাত কাঁপছে, আঙুলগুলো মুঠো হয়ে আছে, শিরাগুলো ফুলে উঠে চামড়ার নিচে দৌড়াচ্ছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এজাজ তাকে আঁকড়ে ধরে, শরীর দিয়ে না, ভয় দিয়ে। কারণ এজাজ জানে, এখন সারহাদকে ছাড়লে সে থামবে না। আর যে হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট মুছে রতারা চিহ্ন তো চক্ষু নিয়ে তাকিয়ে থাকা সারহাদের দিকে তাকালো, তার চোখে চোখ রেখে ঠোঁটের কোণে বিজয়ীর হাসি দিয়ে শান্ত স্বরে বাক্য ছুড়ে, সো মিস্টার ডিরেক্টর, অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ইন্টিমেট সিন করিনি, তাই ভাবলাম আগে একবার প্র্যাকটিস করে নেই আমার দ্বারা হবে কিনা। যা বুঝলাম, আমার দ্বারা এই সিন হবে না। তারপর নিজের ঘাড় কাত করে স্ট্যাচুর মতো বসে থাকা রমণীর দিকে তাকালো, টেনে টেনে তাকে শুধালো, অ্যান্ড হ্যাঁ মিসেস, সরি মিস ডিজাইনার। তারপরের বাক্যখানা দাঁতে দাঁত চেপে বলে, আমার ড্রেস ফিটিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আপনি এসে দেখুন। মুহূর্তে সানা মতিভ্রম থেকে ছিটকে বাস্তবে ফিরে। সে এটারই অপেক্ষা করছিল। এই অসভ্য লোকের অসভ্যতামির জন্য যেই বড় ফাসাদে পড়েছে, এখন তাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই এখান থেকে পালাতে পারলেই সে বাঁচে। এখন তাকে কোন ডাকাত ডাকলেও সে তার সাথে চলে যাবে নিশ্চিত। কিন্তু সে ওঠে দাঁড়াতেই এখানে বাদ সাধে সারহাদ। সে আকস্মিক সানার হাতের কবজি ধরে তাকে আটকে নিল। সেটের ভেতর একটা চাপা শ্বাস উঠে যায়। কেউ শব্দ করে না, কিন্তু সবাই দেখছে। ক্যামেরাগুলো ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। সারহাদে নিজের দন্ত পার্টি পিষে বলে, নাও শি উইল নট গো এনিওয়ার উইথ ইউ। সানা নিজের হাত ছুটাতে ছুটাতে বলে, স্যার, লিভ মাই হ্যান্ড। আর যে মাত্র 2 কদম এগিয়েছে, সারহাদের কণ্ঠস্বর কানে আসতেই সে পিছন ফিরে তাকালো। সামনের দৃশ্যটা তার চোখে পড়তেই তার মস্তিষ্কের ভেতরে যেন ধপ করে কিছু একটা ফেটে যায়। যুক্তি, নিয়ন্ত্রণ, ভদ্রতা সব একসাথে উড়ে যায়। তার চোখে অন্ধকার নামে, বুকের ভেতর প্রতিহিংসার আতারা চিহ্ন গুন হু হু করে জ্বলে ওঠে। সে এক কদমে ফিরে আসে। 1 ন্যানো সেকেন্ডও দেরি না করে সানার অন্য হাত ধরে সারহাদের দিকে বজ্রকণ্ঠে গর্জে ওঠে, ইউ তারা চিহ্ন কিং ইডিয়ট, টেক ইউর হ্যান্ডস অফ হার, রাইট নাও। সারহাদের স্বর থেকে কোন বাক্য নিঃসৃত হওয়ার পূর্বেই পরিস্থিতি খারাপ বোঝে পিছন থেকে এসপি এগিয়ে আসে। সারহাদের হাত ছুটাতে ছুটাতে আওড়ায়, ব্রো, হোয়াট আর ইউ ডুইং,
কেন শুধু শুধু আমার ভাবিকে বিধবা বানাতে উঠে পড়ে লেগেছ? আমার ভাবি লাগবে, ছাড় ওর হাত। পাশে থাকা এজাজ জানে সারহাদকে কিভাবে ঠান্ডা করতে হয়, তাই সারহাদের কানের কাছে কিছু একটা বলতেই সারহাদ সানার হাত ছেড়ে দিল। আরজে আর এক মুহূর্তও দেরি করে না। সে সানার হাত ধরে টেনে নেয়। সেট, মানুষ, ক্যামেরা সব পেছনে ফেলে তারা হাঁটতে থাকে আরজের স্টারকাস্ট ভ্যানের দিকে। আরজে যাওয়ার সময় অদূরে দাঁড়িয়ে থাকা রিয়ানা ও আয়ানকে ইশারা করল সব হ্যান্ডেল করতে। রিয়ানা একটু আগেই জেবি থেকে আয়ানের সাথে এসেছে। সারহাদ যখন সানার হাত ধরেছিল তখন তার বুকের ভিতর কিছু একটা ভেঙ্গে চুরমাচুর হয়ে গিয়েছে, তারপরও এই শ্যামপুরুষ থেকে যেন নিজের মোহ কাটাতে পারছে না। ধীর কদমে এগিয়ে গেল সেদিকে। এদিকে সারহাদের রাগে সারা শরীর কাঁপছে। সে জানে এখানে থাকলে নিশ্চিত কোন না কোন উল্টোপাল্টা করে ফেলবে। তাই দুই হাত মুষ্টিবদ্ধ করে চলে গেল নিজের গাড়ির দিকে। একবার পাশে দাঁড়িয়ে থাকা রিয়ানার দিকে চোখ তুলেও তাকালো না। স্টেজের এক পাশে এখনো কিংকর্তব্যবিমূঢ় হয়ে ঈশানী দাঁড়িয়ে। অজান্তেই তার চোখের কোণ ভিজে উঠল। বাঁধ মারল না, অশ্রু জল ঠিকই গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে নিজের কান্না সংবরণ করে নিল। রওনাক দূর থেকে বুঝে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। ঈশানী, আর ইউ অলরাইট? ঈশানী অশ্রু সজল নয়নে তার দিকে দৃষ্টিপাত করে দৌড়ে নিজের ভ্যানের দিকে চলে গেল। পিছন পিছন রওনাকও যায়। এদিকে রিয়ানা, আয়ান, জ্যাক ও এসপি মিলে পরিস্থিতির সামনে নিল। অবশ্যই সেটে বেশি লোকজন ছিল না, শুধু শুটের সাথে জড়িতরাই ছিল। ভ্যানের ভিতরে কখন থেকে ঈশানী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। তার মেকআপ ঘেটে ঘেয়ে একাকার। তবু কান্নারা যেন বাঁধ মানতে চাইছে না। চোখ মুখের হালাত খারাপ হয়ে গিয়েছে। মুখের ফর্সা আদল লাল হয়ে উঠেছে। রওনাক এগিয়ে এসে তার পাশে বসল। ঈশানীকে এভাবে কাঁদতে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তারপরও তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। ঈশানী তার দিকে এক পলক চোখ তুলে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। রওনাক শান্ত স্বরে তাকে বুঝায়। ঈশানী, তারা হাজবেন্ড ওয়াইফ, এসব কিছু তাদের মধ্যে নর্মাল জিনিস। তুমি কেন ওদের জিনিসটা বুঝতে চাইছো না? কেন নিজেকে এগুলোর ভিতর টানছো? আমরা তো শুধু মাস্টারের কথাই চলছিলাম, তাই না? ঈশানী টলমল চোখে একবার তাকে অবলোকন করল। কিন্তু আমি আরজে অনেক আগে থেকেই পছন্দ করি। যখন থেকে ওকে আমি আমার ঈশান ভাইয়ার সাথে প্রথম দেখেছি তখন থেকেই। অথচ এই 7 বছরে সে একবারও আমার দিকে তাকায়নি। কেন রওনাক? কি কমতি ছিল আমার? কেন একটা ডাইনির জন্য আরজে এতটা উতলা হচ্ছে? ঈশানী, স্টপ ইট। তুমি ছোট বাচ্চা না। আর ইট জাস্ট আ কিস, নট মোর দ্যান। ওটা একটা কিস হলে আমি মেনে নিতাম রওনাক, কিন্তু আমি আরজের চোখে ওই ডাইনির জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। ও কোনোদিনও কারো সামনে এতটা জোরে কথা বলেনি। যখন ডিরেক্টর সানার হাত ধরেছিল তখন ওর চোখে মুখের হিংস্রতাটা তুমি দেখনি? ওকে একটা পাগলের মতো লাগছিল তখন। রওনাক, বলনা আর যে আমার হবে, তাই না? ওকে আমার লাগবেই। রওনাক কি বলবে সে নিজেই বুঝতে পারছে না। সে কিছু না বলেই ঈশানীকে নিজের বুকের সাথে চেপে ধরল। ঈশানী ওভাবেই কেঁদে কুটে তার শার্ট ভিজিয়ে ফেলল। একবার যদি ঈশানী চোখ তুলে তাকাতো তাহলেই দেখতে পেত সামনের মানবের চোখ দিয়েও দুফোঁটা জল গড়িয়ে পড়েছে। তারও বুকের ভেতরটা জ্বলছে, যার খবর কেউই রাখে না। সারহাদের গাড়ির দরজা বন্ধ হতেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এক ঘুষি ড্যাশবোর্ডে, আরেকটা স্টিয়ারিংয়ে, পরপর এভাবে কয়েকটা বসাল চারদিকে। তার নিঃশ্বাস দ্রুত, এলোমেলো। চোখে রতারা চিহ্ন তো জমে আছে। সে চিৎকার করতে চায়, কিন্তু করে না। কারণ চিৎকার দুর্বলদের কাজ, আর সে দুর্বলতাকে সেই 12 বছর আগেই নিজের থেকে আলাদা করে দিয়েছে। গাড়ির ভেতর অন্ধকার, বাইরে শহরের আলো, ভেতরে তার মাথার ভেতরে ঝড়। আরজের সেই হাসি, সেই গর্জন, সেই টান সব একসাথে তার মাথার ভেতর ঘুরছে। দুই হাতে মাথার চুল খামচে ধরে। অতীতের কিছু অপ্রীতিকর দৃশ্য চোখের সামনে ভাসছে। কানে বাজছে একটাই আওয়াজ, সারহাদ, গেট আপ মাই বয়। তারপর নীরবতা ভেঙে পিছন থেকে আসা হাইহিলের ঠকঠক শব্দ, সাথে সেই তারা চিহ্ন হৃদার কণ্ঠ। আজ বুঝিয়ে দিলি, চৌধুরী নামটা শুধু মুখে, তারা চিহ্নতে শুধু কাপুরুষতা। সারহাদ, ইউ আর বর্ণ আকাওয়ার্ড। আর মনে করতে চাইছে না সে। তার হাত কাঁপতে থাকে। সেই কাপা কাপা হাতে গ্লাভ বক্স খুলে ফেলে। ভেতর থেকে ড্রাগস বের করে। একটা গভীর শ্বাস, তারপর আরেকটা। ধীরে ধীরে তার শরীর ঢিলে পড়ে। রাগটা মরে না, কেবল ঘুমিয়ে পড়ে। প্রতিশোধ না, ওটা অপেক্ষা করতে শেখে। ধীরে ধীরে তার মস্তিষ্ক শান্ত হয়ে আসে। এবার কানে বাজছে একটা মেয়েলি বাচ্চার মিষ্টি স্বর। আমার বাবা সবসময় আমাকে বলে, যে আগে মারবে, সে আর কাঁদবে না।
কাঁদলে সবাই মজা পায়, তোমার উচিত ছিল ওদের 2-3টা লাগানোর, আমি হলে ওই ছেলেগুলোর কানের নিচে এমন বাজান বাজাতাম। গাড়ির কাছে তার নিজের প্রতিচ্ছবি দেখা যায়, চোখ লাল, মুখে অদ্ভুত শান্তি। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি, কণ্ঠ থেকে ফিসফিস করে একটা নামই বের হয়, মেরি সানাম। তারপর আবার মনে আসে সেটের সেই দৃশ্যটা, মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ করে আওরাল। এই গল্পটা এখানেই শেষ না, আর যে তার ডান হাত ধীরে ধীরে মুঠো হয়ে আসে, আঙুলের শিরাগুলো ফুলে ওঠে, চামড়ার নিচে সাপের মতো নড়াচড়া করে, নখগুলো তালুতে গেথে যায়, ব্যথা আছে, কিন্তু এই ব্যথা সে চায়। কারণ এই ব্যথাই তাকে নিয়ন্ত্রণে রাখছে। এদিকে স্টারকাস্ট ভ্যানের দরজাটা বন্ধ হতেই বাইরের দুনিয়া কেটে যায়, শব্দ, আলো, মানুষের ভিড় সব একসাথে নিস্তব্ধ হয়ে পড়ে। আর যে এক মুহূর্তও কথা বলে না। সে সানার হাতটা ধরে, যে হাতটা সার হাত ধরেছিল। সানা কিছু বলার আগেই সে সামনে রাখা ছোট সিঙ্কটার টেপ খুলে দেয়। পানি ঝরতে শুরু করে। আর যে সেই হাতটা পানির নিচে ধরে রাখে। 1 মিনিট, 2 মিনিট পানির শব্দটা ক্রমশ ভারী হয়ে ওঠে। আর যে হ্যান্ডওয়াশ লাগিয়ে আঙুল দিয়ে সানার কবজি আর তালু ঘষতে থাকে। যেন সে হাতটা নয়, নিজের মাথার ভেতরের কোনো দৃশ্য ধুয়ে ফেলতে চাইছে। সানা রুক্ষ স্বরে আওড়ায়, রণবীর, স্টপ ইট। কিন্তু সামনের মানবের সেদিকে কোন খেয়াল নেই। তার চোখে তাকালে বোঝা যায়, সে এখানে নেই। সে এখনো সেটে দাঁড়িয়ে আছে, যেখানে সারহাদের হাতটা সানার কবজিতে গেঁথে থাকতে দেখছে। সেই দৃশ্যটা তার মাথায় লুপে চলছে। প্রতিবার সেই স্পর্শ তাকে ভিতর থেকে কামড়ে দিচ্ছে। ঘষতে ঘষতে সানার শ্যামবর্ণ হাত লাল হয়ে উঠেছে। এবার সানার প্রচণ্ড রাগ হলো। চিৎকার করে উঠল সে, রণবীর, আর ইউ ক্রেজি। সানার বাক্য শ্রবণ হতেই আর যে চিৎকার করে ওঠল, ইয়া হাম ফা তারা চিহ্ন কিং ক্রেজি, ইউ মেক মি ক্রেজি। তোমার ভাগ্য যদি 1 সেকেন্ডের জন্যও ভালো থাকে, তুমি কখনোই বুঝবে না আমার পথ কতটা তারা চিহ্ন কোমাখা। কিন্তু এটা কোনোদিন ভুলে যেও না, ওয়াইফি, এই পৃথিবীতে আমার জন্য তুমিই একমাত্র। এই বলে সে আবারও সানার হাত ধরে। সানা বহু কষ্টে আর্যের থেকে নিজের হাত ছুটিয়ে আর্যেকে দিল এক থাপ্পড়। মুহূর্তে আর্যে ভ্রম ছুটে বেরিয়ে আসে। সে এতক্ষণ কি করেছে তার বোধগম্য হতেই রমণীর বাম হাতের দিকে হাত বাড়াল। তড়িৎ গতিতে সানা নিজের হাত সরিয়ে নিয়ে আর্যের দিকে করা চাহনি নিক্ষেপ করে। রমণীর দৃষ্টির তোয়াক্কা না করে আর্যে টান দিয়ে তাকে জড়িয়ে ধরে। তার সেই হাতে অজস্র চুমু খেলে। ঠোঁট নাড়িয়ে বিড়বিড়াল, আম সরি ওয়াইফি, সরি জান। সানা আর্যের এই রূপ দেখে অবাক। চোখে মুখে বিস্ময়। রণবীর, হোয়াটস রং উইথ ইউ? কিন্তু সামনের মানবের তার কথায় কোন খেয়াল নেই, সে একাধারে বলেই চলছে, খুব বেশি ব্যথা করছে তাই না? রমণী আর সহ্য করতে পারল না। 2 হাতে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনের বলিষ্ঠ মানবকে। কিছু না বলেই বেরিয়ে যাওয়ার জন্য উদ্ধত হতেই আর্যে একটানে হাত ধরে তাকে নিজের উরুর উপর বসে পড়ল রিক্লাইনার চেয়ারে। সানা দন্ত পার্টি পিষে নিজেকে ছাড়ানোর জন্য বহু কসরত করল, কিন্তু এতে লাভ কিছুই হলো না। আর্যে ধীরে ধীরে নিজের খসখসে হাতখানা রমণীর অধরে রেখে স্লাইড করতে করতে বলে, তুমি এতটা অবাধ্য কেন? তোমার অবাধ্যগুলোই আমাকে আরো বেশি বাধ্য করে এমন করতে। কেন তুমি কিছু বলনি ওই সময়? কারণ আমি কোন সিন ক্রিয়েট করতে চাইনি। ওকে, নাও লেট মি কাম ডাউন। রমণী মুখ খুলে কিছু বলার আগেই আর্যে নিজের তর্জনী তার অধরে চেপে ধরে সতর্ক করে দিল, শার্ট আপ। এই মুহূর্তে তুমি কিছুই বলবে না, শুধু আমাকে আদর করতে দিবে, না হয় আমি তোমাকে এখান থেকে বেরোতে দিব না। রমণী কটমট দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে থাকল। আর্যের ভ্যান পাসওয়ার্ড প্রোটেক্টেড। সে চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। আর্যে নিজের মুখ ডুবিয়ে দিল রমণীর গ্রীবায়। ছোট ছোট চুমুতে ভরিয়ে তুলল রমণীর কণ্ঠদেশ। এসপি কখন থেকে দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে আয়ান এক দৃষ্টিতে সামনে তাকিয়ে। তার দৃষ্টি অনুসরণ করতেই নজরে আসে রিয়ানা। মুহূর্তে তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। এগিয়ে গেল সেদিকে, নিচু স্বরে বলে, ভালো লাগে। আয়ান তো তার কল্পবাসিনীতে আটকে, চারদিক সম্পর্কে বেকবর। ওই অবস্থাতেই বলে, হ্যাঁ, খুব বেশি। হ্যাঁ, তোর মনের সানডে মানডে ওখানে ওপেন হয়ে গিয়েছে? হ্যাঁ, কিন্তু ম্যাডামের সানডে মানডে এখনো ওপেন হয়নি তাই না? হ্যাঁ। এবার এসপি ভীষণ বিরক্ত, আয়ানকে ঝাঁকিয়ে বলে, এই সানডে মানডের বাচ্চা, কখন থেকে কি হা হা করে যাচ্ছিস ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো? মুহূর্তে আয়ান মতিভ্রম থেকে ছিটকে বাহিরে আসে। পাশে এসপিকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। এই ইচড়েপাকা ছেলে তুমি এখানে? এসপি মনে মনে বাঁকা এসে বলে, শোন সানডে মানডে, এখন যদি আমি জাওরাকে বলি
তুই ওর বোনের উপর ড্যাশ ড্যাশ নজর দিয়েছিস। তাহলে তোর কি হবে? বাক্যখানা শ্রবণ হতেই আয়ানে চোখ বড় হয়ে যায়, চোখে মুখে ভয়। আধো আধো বলিতে আওড়ায়। ইয়ে মানে আমি তো ম্যাডামের দিকে নজর রাখছিলাম যাতে কেউ নজর না দেয়। আচ্ছা তো, শিয়াল বসে মুরগি পাহারা দিচ্ছে। আয়ান দাঁতে দাঁত চেপে কথাখানা হজম করে নিল। এসপি হঠাৎ জোরে হেসে তার কাঁধে হাত রাখল। শোন সানডে মানডে, তুই চাইলে আমি তোকে মেয়ে পটানোর টিপস দিতে পারি। তুই তো জানিস এ বিষয়ে আমি ডিগ্রি অর্জন করে ফেলেছি। আয়ান মনে মনে ভাবল এই হাঁটুর বয়সী ছেলের থেকে হেল্প নিবে কিনা, কিন্তু তার মেইল ইগো না করল। তারপরও গলা খাকারি দিয়ে বলে, আমি হেল্প নিচ্ছি না, আমি পরামর্শ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোন ফার্স্ট বাংলা সিনেমা দিয়ে শুরু করি। আয়ান অতি মনোযোগের সহিত শুনছে যেন কোন গুরুত্বপূর্ণ কিছু। এসপি বলতে শুরু করল, শোন ওইখানে তুই কলার খোসা রেখে দিবি, আর তোর ম্যাডাম ওর উপরে কাত হয়ে পড়বে। আর তুই চিত হয়ে ধরে ফেলবি। ব্যাস উনি ইমপ্রেসড। আর তোর সানডে মানডে ওপেন্ড। আয়ান বিরক্তি সূচক দৃষ্টিতে তাকালো। উনার চোখ কান খোলা, এসব কোন কিছু দেখলে তুলে ফেলে দিবে। আচ্ছা তো সেকেন্ড আইডিয়া, যেভাবে আমি হাজারো মেয়ে পটিয়েছি, জাস্ট 3টা লাইন, যেগুলো শুনলেই মেয়েরা লাফিয়ে আকাশে ওড়ে। তুই ওনাকে ফুলের বুকে দিয়ে বলবি, আমি মানে আই, তুমি মানে ইউ, আর দুজনে মিলে আই লাভ ইউ। কিন্তু ম্যাডামের ফুল পছন্দ না। আচ্ছা তো ফুল কেটে চকলেট লাগা। ম্যাডামের চকলেটও পছন্দ না। হ্যাঁ তো চকলেট কেটে ডেট লাগা। ম্যাডামের রেস্টুরেন্টের খাবারও পছন্দ না। তো ডেট কাটা, সেখানে ট্রাভেলিং লাগা। ম্যাডামের ঘোরাঘুরিও পছন্দ না। আচ্ছা ট্রাভেলিং কেটে সেখানে মিষ্টি মিষ্টি কথা সেট কর। আয়ান গালে হাত রেখে ঠেস দিয়ে বসে শুধালো, ম্যাডামের কথা বলাও পছন্দ না। এসপি এবার চরম লেভেলের বিরক্ত। চোখ উল্টে গর্জে উঠে, আব্বে আর পছন্দ কি? তাহলে সেটা বল। আয়ান করুণ স্বরে বলে, চুপ থাকা। তুই ওনার সামনে কোন কথা বলছ না। না। বাহ বাহ, তোর অবস্থা দেখে আজ আমার কলিজা ফেটে হাসি আসছে, মানে কষ্ট বেরোচ্ছে। আয় বুকে আয়, তুই যে ভবিষ্যতে বাংলাদেশের সালমান খান তা আমি বুঝে ফেলেছি, তোর কষ্টেই ব্লু ফেরি লায়লা তার প্রিন্স মামুনকে ছেড়েছে আমি জানি। এসপির তাচ্ছিল্য ভরা বাক্য শ্রবণ হতেই আয়ান তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। এদিকে এসপি মনে মনে হেসে কুটি কুটি, নিজেকে নিজেই বাহবা দিয়ে বলে, যাক আমার থেকেও মাইনাস পয়েন্ট আছে কেউ, আমি মামার ভয় বলতে পারি না আর এ জাওরার ভয় বলতে পারে না। বাট আমি মেয়ে পটিয়ে নিয়েছি কিন্তু এই পটাইনি। ইয়েস। কিতকাল পরে আরজের ভ্যানের দরজায় টোকা পড়ে। আরজে সানার অধর থেকে মুখ উঠিয়ে বিরক্ত সূচক দৃষ্টিতে তাকালো দরজার দিকে। পাত্তা না দিয়ে আবারও সানার দিকে ফিরতেই রিয়ানার আওয়াজ আসে। ভাই। রিয়ানার কণ্ঠস্বর শুনতাই সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উঠে চলে গেল আয়নার সামনে। আরজে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিয়ে দরজা খুলে। রিয়ানা ভিতরে এসে এক পলক সানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে পর মুহূর্তে আরজের দিকে তাকালো। ভাই শুটিং আবার স্টার্ট হয়েছে, আপনাকে যেতে হবে এখনই, এই পার্ট না আগের পার্ট। আরজে নির্বিকার চিত্তে বলে ওঠে, আমার আজ আর শুট করার মোড নেই। কিন্তু ভাই বাংলাদেশের শুটিংগুলো 3-4 দিনে শেষ করতে হবে। আরজে নিজের জায়গায় গো ধরে বসে। সে আজ শুটিং করবে না মানে করবে না। আর সে একবার বলেছে মানে আর কেউ তার ডিসিশন চেঞ্জ করতে পারবে না। রিয়ানা সানার দিকে তাকালো। যদিও সানা ভাই বোনের মধ্যে কথা বলতে চায়নি, তারপরও রিয়ানার দিকে তাকিয়ে বলে ওঠে, রিয়ানা তুমি যাও, উনি 5 মিনিটের মধ্যে আসছে। আরজে তড়িৎ গতিতে তার দিকে তাকালো। ওয়াইফি, বলছি আমি যাব না। সানা তার কথায় পাত্তা দিল না। রিয়ানার দিকে আবার তাকাতেই রিয়ানা, আচ্ছা, বলে চলে যায়। আপনি যাবেন, আপনার ঘাড় যাবে। আমি না গেলে তুমি কি করতে পারবে? এদিকে আসো, আমার আদর এখনো শেষ হয়নি। কিছু না, জাস্ট আমি রাতে ঘুমোতে দরজার নাটখিলি ভালো করে লাগিয়ে ঘুমাবো। এই বলে সে আবারও আয়নার সামনে নিজের চুল ঠিক করতে লাগলো। পিছনে আরজে হতবাক নয়নে তাকে অবলোকন করল। এটা কি তারই বউ যে তাকেই ব্ল্যাকমেল করছে? একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সে রাজি হয়ে গেল। যাওয়ার আগে ভালোভাবে রমণীকে সতর্ক করে গেল, যাতে সে সারহাদ ও এসপির আশেপাশেও না থাকে। আর জ্যাক তার সাথে থাকবে। সানা কথা না বাড়িয়ে সেও চলে গেল ড্রেসিং রুমে। আজ শুটিংয়ের প্রথম দিন হিসেবে সবাই একসাথে লাঞ্চ করতে এসেছে পুরান ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট সুলতানস ডাইনে। গোল রাউন্ড টেবিলের চারদিকে সবাই বসে। সানা রত্নার সাথে বসেছে। ঈশানী এসে তার পাশের সিটে বসে পড়ে। সারহাদ, আরজে, রিয়ানা এখনো আসেনি। সানার পাশে বসা ঈশানী নিজের ফোনখানা নিয়ে ভীষণ বিরক্ত।
কেননা একটু পরপর কোন মহিলা তাকে কল দিয়ে বিরক্ত করছে। তার বসার মধ্যেও ৩-৪ বার কল এসেছে। এই পর্যন্ত সে ৪-৫টা নাম্বার ব্লক মেরেছে। তারপরও নতুন নতুন নাম্বার থেকে কল আসছে, সে প্রতিবারই কল কেটে দিচ্ছে। এটা দেখে পাশে বসে সানা ঠোঁট টিপে মিটিমিটি হাসছে। কেননা সে কাল ওই মহিলাকে আর্যের নাম্বার না দিয়ে ঈশানীর পার্সোনাল নাম্বার দিয়েছিল। ঈশানী পাশ ফিরে তার হাসি দেখে তার গা জ্বলে ওঠল। এমনিতেই সে সানার হিসাব নিবে পড়ে। একটু পর আর যে ও রিয়ানা আসে। আর যে প্রথমেই সানাকে দেখল যে এই মুহূর্তে মেনু কার্ডকে খুবই মনোযোগ সহকারে দেখছে, যেন কোন গুরুত্বপূর্ণ কিছু। সে গিয়ে সানার সামনের দিকের চেয়ারে বসে পড়ল। সারহাদ একটু পরে আসে এজাজের সাথে। সে এসে প্রথমে সানার পাশে বসা রত্নাকে ইশারা করতেই রত্না সরে গেল। সারহাদ আর্যের দিকে বাঁকা হেসে সানার পাশের সিটে বসে পড়ল পায়ের উপর পা তুলে। রমণীর সেদিকে কোন খেয়াল নেই, সে একমনে মেনু কার্ড দেখেই চলছে। এদিকে আর্যে সারহাদকে সানার সাথে বসতে দেখে সে দাঁড়িয়ে পড়ে হাত মুষ্টিবদ্ধ করে, জ্যাক আর আয়ান তাকে দুদিক থেকে টেনে ধরে। বসো, প্লিজ। এসপি মাত্র রেস্টুরেন্টে কদম রেখেছে। কিন্তু সামনের মানবকে দেখেই তার চোখ ছানাবড়া। মুখ থেকে ফিসফিস করে বেরোল। তরিকুল আহমেদ, সামনের ভদ্রলোক হোটেলের ম্যানেজার, তাকে দেখে এগিয়ে আসে, হাসিমুখে তার দিকে মুসাফার জন্য হাত বাড়াল। হেই ইয়াং ম্যান, 2 বছর পর, হোয়াটসঅ্যাপ? এসপি মুখে মেকি হাসি টেনে বলে। জি আঙ্কেল ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার ওয়াইফ আসে নাই তোমার সাথে? ওয়াইফ কথাটা শুনতাই এসপির মুখটা এটুকুনি হয়ে গেল। আধো আধো স্বরে বলি আওড়ালো। ওয়াইফ হামা, মানে না, আচ্ছা এসব ছাড়েন, আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, ও কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসেছিল। এসপি মনে মনে বলে, ভালোবাসা না ছাই, শালি 1 নাম্বারের ধান্দাবাজ ছিল। কিন্তু মুখে ফুটে অন্য কথা। ও আচ্ছা, কিন্তু আপনি তো জানেন আমার ওয়াইফ কিরকম। আমি জানি বাবা। আচ্ছা এসব পুরনো কথা থাক, আমি ওদিক থেকে আসছি। আসলে রেস্টুরেন্টে শুটিংয়ের একটা টিম এসেছে। তাই আমাকে ওদিকে যেতে হবে। আমি আবার আর্যের ফ্যান, তার সাথেও দেখা করব। ইয়াহ, শিওর প্লিজ। এসপি মনে মনে বলে যাক বেঁচেছি, কিন্তু আবার কিছু একটা মনে পড়তেই বলে। শুটিং টিম, মানে সানা ওখানে, সাথে ওই জাওরা, চোখ বড় বড় হয়ে গেল তার। আব্বে আর বেঁচেছি না ফেসেছি। দৌড়ে চলে গেলে তরিকুল আহমেদকে আটকাতে। গিয়ে দাঁড়ালো উনার সামনে, ভদ্রলোক চোখ তুলে তাকালেন। এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, আঙ্কেল আঙ্কেল, আপনার মেয়ের বাচ্চা হয়েছে। ভদ্রলোক তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। না, কেন? আরে কি বলছেন, 2 বছরে এখনো বাচ্চা হয়নি। আমি তো 2 বছরে দুটো নিয়ে নিয়েছি। কি এটুকু বয়সে দুটো, কিভাবে নিলে বাবা? আমি তো 50 বছরে একটা নিলাম। আরে আপনি বয়সে কেন যাচ্ছেন? আপনি বাচ্চার দিকে যান না, আপনি এখানে বসুন, আমি আপনাকে বলি, তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার সুবিধা কি? আচ্ছা বাবা, আমি পরে শুনবো, আমি একটু ওদিক থেকে আসি। না, না, আপনাকে আগে শুনতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি বাচ্চা নিলে বাচ্চারা তাড়াতাড়ি বড় হবে। তাড়াতাড়ি বাচ্চা বড় হলে তারা তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবে, তাড়াতাড়ি চাকরি করতে পারবে, তারপরে তাদেরও তাড়াতাড়ি বিয়ে হবে, তাদের বাচ্চাও তাড়াতাড়ি। এসপি একনাগাড়ে বলেই চলছে, ভদ্রলোক বিরক্ত হয়ে তাকে আটকে দিলেন। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি বাবা, আমি ওকে বোঝাবো। তুমি ছাড়ো, আমি একটু ওদিক থেকে আসি। আরে না না, আপনি বুঝতে পারছেন না। এত লং একটা জিনিস আপনি এত অল্প সময়ে কিভাবে বুঝবেন, বসুন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি একটু পরে শুনছি। তোমার সাথে আমি আবার এসে দেখা করব। আরে না, একটু পরে না, এখনই বিষয়টা ক্লিয়ার করতে হবে, আপনি শুনুন। এসপি ওনাকে যেতেই দিচ্ছে না ওদিকে। তাদের কথোপকথনের মাঝে এজাজ আসে, যাকে সারহাদ পাঠিয়েছে ম্যানেজার আসছে না কেন দেখতে। এজাজ এসে তরিকুল আহমেদকে সাথে নিয়ে যায়। এজাজ এসপির দিকে তাকিয়ে তাকেও বলে যেতে। এসপি মনে মনে ইন্না লিল্লাহ করতে করতে গেল। রুমের সামনে গিয়ে তরিকুল আহমেদের প্রথমেই নজর পড়ে সানার উপর। সে পাশে থাকা এসপির দিকে তাকিয়ে বলে, তুমি যে বললে তোমার ওয়াইফ আসেনি, ওই তো তোমার ওয়াইফ। এই বলে তিনি সানার দিকে এগিয়ে গেলেন। এদিকে এসপি কাদো কাদো চোখে সানার দিকে তাকায়, আর মনে মনে ভাবছে, হে উপরওয়ালা, এই জাউরা তো বন্ধু বলেছি দেখে বতারা চিহ্ন এন্দুক নিয়ে আমার পেছনে ঘুরেছে, এখন যদি জানতে পারে এর বউকে আমি নিজের বউ বলেছি, তাহলে তো আমার পেছনে নিউক্লিয়ার বোমা দিয়ে উড়াবে। উপরওয়ালা এবারের মতো বাঁচিয়ে দাও, এরপর থেকে নিজের বউকে ও আর বউ বলে পরিচয় দেব না। 2 বছর আগের কথা, এসপির একবার তৃষা নামক এক মেয়ের সাথে দেখা হয়।
ওমা, মেয়েকে পটানোর আগেই পটে গেল। অভ্যাসগতভাবে এখন ব্রেকআপের পালা, কিন্তু সেখানেই বাধে ঝামেলা। মেয়ে এসপির প্রতি একদম সিরিয়াস। সে নিজের মা বাবার একমাত্র সন্তান বলে তার বাবাও মতো দিল মেয়ের কথায়। ভদ্রলোক এসপির সাথে দেখা করে ডিরেক্ট বিয়ের কথা বলেন। এসপি কি বলবে বুঝতে না পেরেই বলে সে বিবাহিত। তার কথা ভদ্রলোক মানলেও তৃষা মানতে চায়নি, সে নাকি এসপির বউ দেখবে। এখন কথা হলো এসপি বউ আনবে কোথা থেকে। তখনই মাথায় আসে সানার কথা। সানাকে সব খুলে বলতেই সানা সাফ সাফ বলে দিয়েছি সে 500 টাকা ছাড়া অ্যাক্টিং করতে পারবে না। কি আর করবে, এসপি দিয়ে দিল। দুজনে মিলে পরদিন রেস্টুরেন্টে দেখা করতে গেল, সেখানে এসপি সানাকে নিজের বউ বলে পরিচয় দিয়েছে। সেই ভদ্রলোক আর কেউ না যে এই মুহূর্তে সানার দিকে এগিয়ে যাচ্ছে। সানা চোখ তুলে ওনাকে দেখে তার চোখ কোঠরো থেকে বেরিয়ে আসার উপক্রম। যদিও তার ভুলার রোগ আছে, তারপরও ওইদিন তৃষা রেস্টুরেন্টে যা করেছে সেটা তো সে লাইফেও ভুলবে না। তড়িৎ গতিতে দুই হাতে নিজের মুখ ঢেকে চোখ দিয়ে ইশারা করে এসপিকে সামলাতে। আর যে দূরে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। তার দুই হাত এখনো দুই দিক থেকে আয়ান ও জ্যাক বহু কষ্টে ধরে রেখেছে। আয়ান নিচু স্বরে ফিসফিস করে বলে, স্যার, মনে হচ্ছে এই বুড়ো মৌমাছি ও আপনার মৌচাকে দৌড় লাগিয়েছে। বাক্যখানা শ্রবণ হতেই জ্যাকর তারা চিহ্ন তোচক্ষু নিয়ে তার দিকে তাকালো। এমনিতে আর যে কে বহু কষ্টে আটকে রেখেছে তার উপরে খ্যাপা সারকে আরও বেশি খেপিয়ে তুলছে। আবারও দাঁড়িয়ে গেল আর যে দুজনে বহু কষ্ট টেনে তাকে বসালো। এদিকে সানার পাশে বসা সারহাদ কানে ব্লুটুথ লাগিয়ে মোবাইলে কাউকে মেসেজ পাঠাচ্ছে। তরিকুল আহমেদ সানার একটু দূরে দাঁড়িয়ে বলেন, মা কেমন আছো? সানা মুখ লুকিয়ে বলে, ভালো নেই। সারহাদ ব্লুটুথ খুলে ভ্রুকুটি করে উনার দিকে তাকালো। আপনি সিমরানকে কিভাবে চিনেন? হ্যাঁ, ওই। উনাকে আর বাকিটা বলতে না দিয়ে এসপি দৌড়ে পিছন থেকে এসে উনার মুখ চেপে ধরে বলে, ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা। এইখানে যে বসে আছে সে আমার বউ না। কেন বাবা, চেহারা তো একই দেখা যাচ্ছে। হ্যাঁ, চেহারা, কলিজা, গুর্দা সব এক, কিন্তু আত্মা আলাদা। এমনটা কিভাবে সম্ভব? আরে আপনি বুঝতে পারছেন না, এর দ্বারা সবকিছু সম্ভব, কারণ এ আমার নর্মাল বউ না। তো এবনর্মাল বউ? ইয়ে মানে ব এগুলোর মাঝামাঝি কিছু একটা হবে আর কি। তাদের ফিসফিস করে বলা বাক্য সারহাদ বা কারোর কানে গেল না, তাই সারহাদ একটু জোরে বলে, এসপি উনি কি বলতে চাইছে ওনাকে বলতে দে, আপনি জোরে বলুন। এসপি দূরে বসে থাকা আর্যের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে করুণ স্বরে বলে, কেন আমার জানের পিছনে পড়ে আছো ব্রো? উনি মুখ খুললে তুমি ডিরেক্ট আমার চল্লিশা খাবে। সারহাদ কপালে ভাঁজ ফেলে শুধালো, কেন? তুমি বুঝবে না ভাই, আমি যে মাইনকার চিপায় ফেসে গেছি, সাতারা চিহ্নলা আমার একুলও গেছে ওকুল গেছে। অদূরে বসা আর যে দেখছে আর তার রাগ তরতরিয়ে বাড়ছে। আয়ান আর জ্যাক তাকে এখনো ছাড়েনি। আর যে নিজের দন্ত পাটটি পিষে বাক্য ছুড়ে, এই দুই ভাইয়ের কোন কাজ ধান্দা নেই, সাতারা চিহ্নলা সারাক্ষণ শুধু আমার মৌচাকের পিছনে ঘুরঘুর করবে। এসপি নিচু কণ্ঠে তরিকুল আহমেদের কানে কানে বলে, আপনি বুঝতে পারছেন না আঙ্কেল, ওর ভুলার রোগ আছে, মাঝে মাঝে তো আমাকেও ভুলে যায়, অন্য কাউকে স্বামী বলে। ভদ্রলোক ভীষণ দুঃখ প্রকাশ করল এসপির জন্য। ঠিক হয়নি তোমার সাথে, তার থেকে তো ভালো ছিল তুমি আমার মেয়েকে বিয়ে করতে। ঠিক বলেছেন। এসপি ভদ্রলোকের হাত ধরে টানছেন, কিন্তু উনি আবারও সানার দিকে উকি ঝুঁকি দিচ্ছেন। আপনি আবার উকি ঝুঁকি মারছেন কেন? বাবা, তোমার ছোট ছোট দুটো বাচ্চা কোথায়? বা বাচ্চা? বাচ্চারা তো কিন্ডার গার্ডেনে। কিন্ডার গার্ডেন নামটা শুনেই ভদ্রলোকের চোখ কপালে। কি এত ছোট বয়সে কিন্ডার গার্ডেন? হ্যাঁ, আমি আপনাকে বললাম না, তাড়াতাড়ি বাচ্চা নিলে তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট হবে, তাই এটুকু বয়সী দিয়ে দিয়েছি দেশের ভবিষ্যৎ বলে কথা। আপনি এদিকে আসুন, তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার সুবিধা আরও আছে, বলছি আপনাকে। এসপি ওনাকে টেনে নিয়ে যেতে লাগলো, তখনই সারহাদের কণ্ঠ আসে, এসপি তুই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এসপি নাক মুখ কুঁচকে প্রত্যুত্তর করে, ব্রো বুঝতে পারছো না, ওনার আকার দ এসেছে। পরিবেশ দূষণ হবে তাই নিয়ে যাচ্ছি। এসপির বলা বাক্য শ্রবণ হতেই সবাই নাক মুখ কুঁচকে নিল। তরিকুল আহমেদ তড়িঘড়ি করে বলে, কিন্তু বাবা আমার তো আপনার আসতেই পারে, সেটা কোন বড় সমস্যা না, আর যাতে না আসতে পারে তার জন্যই তো নিয়ে যাচ্ছি। না বাবা, আর যেটা আসছে সেটা চেপে রাখুন। না না, ওই যে আর যে। হ্যাঁ, আর যেটা দিয়েছেন সেটা ভুলে যান। সবাই তাদের রঙ্গলীলা দেখছে কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না। এসপি তাকে কেন নিয়ে যাচ্ছে? ভদ্রলোক দরজার সামনে যেতেই সানা মুখ থেকে হাত সরিয়ে শান্তির শ্বাস ছাড়ল।
আর তার শান্তিকে চুরমাচুর করে ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে সানার দিকে দৃষ্টিপাত করে হাঁক ছুড়ে। বৌমা, বাচ্চাদের নিয়ে জামাইয়ের সাথে আমাদের বাড়িতে যেও। উনি তো চলে গেলেন, কিন্তু তার বাক্যখানা যেন বোম ব্লাস্ট করল রুমে। সানার চোখ বড় বড় হয়ে গেল, সবাই ফ্যাল ফ্যাল তার দিকে তাকিয়ে। আর যে কপালে ভাঁজ ফেলে শুধালো, বৌমা। সারহাদের মুখ থেকে আপনা আপনি বেরোলো, জামাই। ঈশানীর কণ্ঠ থেকে নিঃসৃত হলো, বাচ্চা। সানা সবার দিকে চোখ ঘুরিয়ে একটা ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে আওড়ায়, হি 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 হি, ডোন্ট কেয়ার, উনি মাইন্ড অ্যাটাকের পেশেন্ট। কেউ বুঝল না তার কথার মানে, তাই সবাই একসাথে বলে, মাইন্ড অ্যাটাক মানে? মানে উনার মাইন্ড ডিলিট হয়ে গেছে। মাইন্ড ডিলিট। এসপি ওনাকে সামলে দৌড়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে কোনোমতে বড় বড় শ্বাস ফেলে বলে, মানে মেন্টাল পেশেন্ট, মানসিক রোগী। এজাজের কণ্ঠে বিস্ময়। এত বড় রেস্টুরেন্টের ম্যানেজার মেন্টাল? হ্যাঁ, উনি মেন্টাল পেশেন্ট, তবে মাঝে মাঝে আর কি। সবাই এসপির দিকে তেরচা চোখে তাকালো। এসপি সানাকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে, রমণী তড়িঘড়ি করে বলে, এটা নতুন টাইপের রোগ, মার্কেটে নতুন এসেছে, লাইক কখনো ভালো তো কখনো খারাপ। এরই মধ্যে খাবার চলে এলো, কেউ বিষয়টাকে নিয়ে আর ঘাটল না। কিন্তু যাদের সন্দেহ হওয়ার কথা তাদের হয়ে গিয়েছে। আয়ান আরজের দিকে ঝুঁকে বলে, স্যার, ডালমে কুচ কালা হে। আরজে ভাবুক চিত্তে বলে, কিছু না, পুরাটাই কালো, নিশ্চিত এখানে কিছু একটা হয়েছে। সানার এতক্ষণে নজর পড়ে পাশে সারহাদকে দেখে সে মনে মনে ভাবে, এখানে তো রত্না বসা ছিল, এই লোক কোথা থেকে আসলো? এই বলে সামনে তাকাতেই নজরে আসে আরজে কেমন ঈগলের মতো তার দিকে তাকিয়ে। সানা চোখ ঘুরিয়ে একবার উপরে তাকালো, একবার তার দিকে। এমন 3-4 বার করার পরও আরজে তার দিক থেকে নজর সরালো না। তাই সে একটু ঈশানীর দিকে চেপে গেল। পাশে বসা ঈশানী একে তো নিজের ফোন নিয়ে ভীষণ বিরক্ত, তার ওপরে সানার এই কানকীর্তি দেখে চিবিয়ে চিবিয়ে বলে, আয় না ডাইনি, আমার কোলে বসো। তুই কোলে নিতে পারলে আমি তোর কোলে বসবো। ঈশানী পাত্তা দিল না, এমনিতেই তার এই ডাইনির সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এদিকে সারহাদ মুরগির লেগ পিসটা সানার প্লেটে দিয়ে দিল। এই দৃশ্য যেন অদূরে বসে থাকা আরজের মনে আতারা চিহ্ন গুণ জ্বালিয়ে দিল। পাশে বসা আয়ান ধীর চিত্তে বলে, স্যার, চৌধুরীদের মৌমাছিগুলো বারবার আপনার মৌচাকের দিকে হাত বাড়াচ্ছে। আরজে হাতের কাঁটাচামচটা এত শক্ত করে ধরল, যেটা এক মুহূর্ত বাকিয়ে গেল। সাতারা চিহ্ন লার আগে সবগুলোর হাত কাটবো, তারপর বিপ কাটবো। স্যার প্লিজ কুল ডাউন। আরজে আয়ানের দিকে শক্ত কণ্ঠে আদেশ ছুড়ে, আয়ান, ইউ হ্যাভ জাস্ট 2 মিনিট। 2 মিনিটে ওই ভাইরাসকে সরাবে, না হয় তোমার 2 মাসের বেতন কাটা। স্যার, এসবে কেন আমার মতো হতভাগার উপর অত্যাচার করেছেন? আরজে বুঝে গেল আয়ানের দ্বারা সম্ভব না। তাই পাশে বসা জ্যাককে চোখ দিয়ে ইশারা করতেই সে কাউকে মেসেজ পাঠায়। 2 মিনিটের মাথায় সারহাদের ফোনে কল আসে। সে এক্সকিউজ মি বলে ফোন ওঠানোর জন্য বাহিরে চলে যায়। সে উঠতেই আরজে নিজের জায়গা ছেড়ে ওঠে এসে সানার পাশের সিটে বসে পড়ল। সারহাদের প্লেটটাকে এমন ভাবে এক আঙ্গুলে সরালো যেন কোন ময়লা লেগে আছে। তারপর পাশে বসা রমণীর প্লেট টান দিয়ে লেগ পিসটা ফেলে দিয়ে ওখান থেকে খেতে শুরু করল। সানা পাশে তাকিয়ে ভ্রু কুঁচকে আবারও ভাবছে, একটু পর পর এরা চেঞ্জ হয় কিভাবে? এখনই তো স্যার ছিল এখানে, আবার এই লোক আসলো কোথা থেকে? আমি বেশি ভাবছি নাকি হ্যালুসিয়েশন? সে পাত্তা না দিয়ে আরেকটা প্লেট নিয়ে খেতে শুরু করল। 5 মিনিট পর সারহাদ ফিরে এসে আরজেকে বসতে দেখে নিজের চোয়াল শক্ত করে তার দিকে আসার আগেই এজাজ তাকে আটকে দিল। বসো, আমাদের এখন গিনিতে যাওয়া দরকার, ওখানে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। সারহাদ আরজের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এসপিকে মেসেজ পাঠায়, যেন সে সানাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায়। তারপর সে এজাজের সাথে বেরিয়ে পড়ে। সবার খাবার দাবার শেষে আরজে সানাকে জ্যাকের সাথে পাঠিয়ে দিয়েছে। সে আয়ানকে নিয়ে তরিকুল আহমেদের কাছে গিয়েছে, ওরা দুজনে কি গোল পাকিয়েছে তা জানার জন্য। পার্কিং লটে সানা দাঁড়িয়ে, জ্যাক গাড়ি আনতে গেছে। একটু পরে এসপি এসে তার পাশে দাঁড়ায়। কটকটি, আজ কি রকম বাচ্চাটা বেঁচেছি বল। সানা মুখ তুলে তার দিকে তাকালো। আর একটু হলেই দুজনের উপরে যাওয়ার টিকিট কনফার্ম ছিল। হ্যাঁ, তোর যাওরা আমার দিকে সারাক্ষণ কেমন টেরা টেরা নজরে তাকিয়েছিল, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে দিবে। 1 সেকেন্ড আবার রানভীরের কিছু সন্দেহ হয়নি তো? দুজনের ভাবনার মধ্যে পিছন থেকে আসলো আত্মা কাঁপানো গর্জন। 12 ভাতারির বাচ্চা আরজের চিৎকারে মনে হচ্ছে পার্কিং লটের সব পিলার কেঁপে উঠেছে। দুজনে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকায়, মুহূর্তে নজরে আসে রতারা চিহ্ন তোচক্ষু নিয়ে ভারী ভারী কদম ফেলে আসা আরজে। হাতের বতারা চিহ্ন এন্দুক লোড করে নিয়েছে, চোখে অগণিশিখা।
তার তো তরিকুল আহমেদের কথা শুনে মাথায় তারা চিহ্ন তো চড়ে গিয়েছে। কত বড় সাহস, এতদিন যা করেছে তা না হয় মানা যায় কোনো রকমে, কিন্তু আজ তো একবারে সীমায় ছাড়িয়ে গিয়েছে। আর যে এসপির দিকে বতারা চিহ্ন এন্দুক তাক করতেই এসপি তাড়াতাড়ি সানার পিছনে চলে গেল। কটকটি বাঁচা তোর জাউরার থেকে। আর যে চোয়াল শক্ত করে দন্ত পাটটি পিষে বাক্য ছুড়ে। তারা চিহ্ন তোত্তাবাচ্চা ওর কাঁধের থেকে হাত সরা। এসপি তড়িৎ গতিতে সরিয়ে নিল। দেখ জাউরা, বিষয়টা কিন্তু পাস্টের। তারা চিহ্ন কিং ইডিয়েট, কোন পাস্ট প্রেজেন্ট নাই। তুই সামনে আয়। এবার রমণী মুখ খুলে, কি করছেন কি? যা হয়েছে ফরগেট হয়ে যান। ফরগেট? আব্বে ভুলে যেতে বলেছে রে। ভুলে যাব? তুই বারোভাতারির সাহস কিভাবে হলো ওকে নিজের? আর বাকিটা তার কণ্ঠস্বর থেকে বের হলো না, রাগে তার সারা শরীর যেন কাঁপছে। এসপি পিছন থেকে বলে, তুই কিছু বল না ইয়ার, আজকে তো একে খুব সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ তো রণভীর, ইউ নো, ম্যান ইজ মিস্টেক। আরজের কপালে ভাঁজ পড়ল, ভ্রু উঁচিয়ে জানতে চাইল, মানে? এসপি সানার পিছন থেকে বলে, আব্বে ইয়ার মানে, মানুষ মাত্রই ভুল। ইডিয়ট একে, টু এর ইজ হিউম্যান, বলে। হ্যাঁ ওই একটা হবে আর কি। বাট ওখানে হিউম্যান হবে না, শুধুই ম্যান হবে। আরজে ও এসপি দুজনে ভ্রু কুঞ্চিত করে জানতে চাইল, কেন? কেনটা সিম্পল, কারণ নারীরা কোন ভুল করে না, ভুল করে শুধু পুরুষেরা, সেজন্যই ম্যান ইজ মিস্টেক। এসপি ফিক করে হেসে দিল সানার যুক্তি শুনে। বেডি মানুষ? আচ্ছা, এখন আমার পিছন থেকে বেরিয়ে আয়, আমি বেডা মানুষ দেখি। আর যে একটা তপ্তশ্বাস ছাড়ল, এদের বুঝাতে গিয়ে তার মাথা খারাপ হয়ে যাবে। দেখো ওয়াইফি, আমি শুধু ওকে একটা গুলি করব, তারপর ছেড়ে দেব। ওকে বলো বেরিয়ে আসতে। সাতারা চিহ্ন একটার পর আর লাগবে নাকি? একটা করার পরে তো আমি উপরে চলে যাব, তারপর ছেড়ে কি করবি? আর যে নিজেকে যথেষ্ট সংবরণ করে দাঁত খিচিয়ে বলে, ওয়াইফি ওকে বলো বেরিয়ে আসতে, আমি শুধু একটা করব, না হলে আমার রাগ কমবে না। নানি জীবন কিছু বলেন, দেখুন আপনি যদি ওকে গুলি করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে বাড়ি যাব না। আর যে বন্দুক নামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, কেন? আরে আপনি ওকে গুলি করার পর ওকে হসপিটালে নিয়ে যাবেন? আর যে নিজের দন্ত পাটটি পিষে বলে, একেবারেই না, বরং গুলি করার পর শ্মশান ঘাটে ছেড়ে আসব। সেজন্যই তো আমি ওকে হসপিটালে নিয়ে যাব, আফটার অল মাই ওয়ান এন্ড অনলি বেস্টি বিটকেল। আর যে কিতকাল দুজনকে পর্যবেক্ষণ করল। তারপর এই নিয়ে আরো কতক্ষণ তর্ক বিতর্ক হলো তিন পার্টির মধ্যে। শেষমেশ আর যে সানার কথায় রাজি হলো, সে এসপিকে শেষবারের মতো মাফ করবে, যদি এরপর আর কিছু হয় তাহলে সে সানা কথাও শুনবে না। আর যে এক কদম সামনে এসে সানাকে একটানে কোলে নিয়ে গাড়ির দিকে চলে গেল। পিছনে এসপি বুকে হাত দিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, সেও দ্রুত নিজের গাড়িতে উঠে। এদিকে আর যে গাড়িতে বসে সানাকে নিজের কোলে বসিয়ে এসপির গাড়ি দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ওয়াইফি সামনে দেখতে পাচ্ছ বারোভাতারির গাড়িটা? সানা সেই দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কেন? এই বলেছে আর্যের দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে তড়িঘড়ি করে বলে, আপনি বলেছেন আপনি ওকে ছেড়ে দিয়েছেন। আর্যে রমণীর চুলে নাক ডুবিয়ে বলে, কখন বলেছি আমি? দেখুন আপনি একটু আগে বলেছেন, আপনি কথার হেরফের করতে পারেন না। আর্যে মুখ উঠিয়ে তার দিকে তাকালো, ক্রূর হেসে বলে, পিছনে দেখো জ্যাকের গাড়ি, শুধু একটা অর্ডার আর ওই বারোভাতারির কাহিনী শেষ। সানার তার দিকে খেয়ে ফেলা দৃষ্টি নিক্ষেপ করে, আপনি এমনটা করতে পারেন না। আর যে তার মুখের বেবি হেয়ার গুলোকে কানের পিছনে গুজে পুরুষালী হাসকিস্বরে শুধালো, আমি সব করতে পারি, কিন্তু এক শর্তে আমি ওকে ছাড়ব। যদি তুমি নিজ থেকে আমাকে চুমু খাও। রমণী নিজের নাকের পাঠাতন ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো, তার মানে সে এই শর্তে রাজি না। আর যে মেকি কল করার ভান করল, জ্যাক, ওই বারোভাতারিকে উড়ি। আর বাকিটা বলতে পারল না, তার আগেই রমণী প্রথমবারের মতো নিজ থেকে তার অধর আঁকড়ে ধরল। আর যে কান থেকে ফোন নামিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে এক হাত রমণীর ঘাড়ের পিছনে রেখে তাকে আরো কাছে টেনে নিল। অথচ তারা দুজনে কেউই খেয়াল করল না আর্যের গাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে একটা কালো মার্সিডিজ থেকে এক জোড়া নীল চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। নিজের ইলেকট্রিক বয়েজ থেকে নিঃসৃত হলো ঝংধরা বাক্য, এনজয় দ্য টাইমিং, জে বি কিং। 60 seconds left. After that, there, saw only the blast. Tick, tock,